স্বীকার করুন, রাত 12টায় ওই বাড়িতে ফিরে আসেন। ইয়েস অর নো? নো, অ্যান্ড এমফাটিক নো। রাত 12টায় আমি ওখান থেকে অনেক অনেক দূরে, 15 মাইল, দমদমের ভিআইপি হোটেলের 22 নম্বর ঘরে। রাত 12টা 40 মিনিটে যেখানে মিস্টার ইউসিয়াং টেলিফোন ধরেছিলেন তার ঠিক পাশের ঘরে। দ্যাটস ইয়োর অ্যালিবাই, আপনার বজ্রবাঁধুনি রক্ষা কবচ। ঘটনার মুহূর্তে আপনি ছিলেন দমদমে, তাই নয়? সাক্ষী জবাব দেয় না। জ্বলন্ত দৃষ্টিতে সে তাকিয়ে থাকে প্রশ্নকর্তার দিকে। বাসু সাহেব বিচারকের দিকে ফিরে বললেন, মিলর্ড, ঘটনার পারম্পর্য রাখতে বর্তমান সাক্ষীকে সাময়িকভাবে অপসারণ করে আমি অপর একটি সাক্ষীর সাক্ষ্য নিতে চাই। মাইতির তাতে আপত্তি নেই। বিচারক বললেন, নো অবজেকশন। নবীন সাক্ষীর নাম ঘোষণা করল নকিব। সাক্ষ্য দিতে এলেন এডনা পার্কার। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প পথের কাঁটা। গল্পটির রচনাকাল 1975, প্রথম প্রকাশ জানুয়ারি 1976। বইটির প্রচ্ছদ শিল্পী ছিলেন খালেদ চৌধুরী। বইটি লেখক উৎসর্গ করেছেন শ্রী মুকুল চক্রবর্তীকে। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প পথের কাঁটা। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে শুনবেন গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। মাত্র 7 দিনে প্রাথমিক তদন্ত শেষ করে মামলাটা ট্রাইং ম্যাজিস্ট্রেটের কাছে গেল এবং আসামিকে তিনি দায়রায় সোপর্দ করলেন। মাত্র 3 সপ্তাহের মধ্যে কেস উঠল দায়রা জজের আদালতে। এতটা তাড়াতাড়ি সচরাচর হয় না। এক্ষেত্রে সেটা করতে হয়েছে রাজনৈতিক চাপে। মামলায় একজন সাক্ষী আছেন যিনি বিদেশের নাগরিক। তিনি সমন পেয়েছেন। বার্মিজ কনসুলেট ভারত সরকারকে জানিয়েছেন যে হয় অবিলম্বে জবানবন্দি নিয়ে তাদের নাগরিককে দেশে ফিরে যেতে দিতে হবে, অথবা তার কলকাতায় অবস্থানের ব্যয়ভার ও খেসারত ভারত সরকারকে বহন করতে হবে। ফলে এই তাড়াহুড়া। তদন্তকারী অফিসার মোটামুটি নিঃসন্দেহ হয়েছেন অপরাধীর অপরাধ সম্বন্ধে। পুলিশের বক্তব্য অনুযায়ী কেসটা এই: আসামি জগদানন্দের ভাইপো যোগানন্দ কোনো সূত্রে একটি পারিবারিক গোপন রহস্য জেনে ফেলেন। সেই রহস্যটা ফাঁস করে দেবার ভয় দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে জগদানন্দকে শোষণ করছেন। জগদানন্দ ওই উপার্জনহীন ভাইপোটিকে এতদিন খোরপোশ দিয়ে যাচ্ছিলেন বিনা প্রতিবাদে। সম্প্রতি যোগানন্দ চাপ সৃষ্টি করায় বৃদ্ধ একটি উইল করে তাকে 50,000 টাকা দিয়ে যাবার লোভ দেখান। উইলটি লেখা হয় এবং সেটা পাওয়াও গেছে, রেজিস্টার্ড উইল নয়। তারপর ঘটনার পূর্বদিন রবিবার যোগানন্দ এবং তার কাকা জগদানন্দ দীর্ঘ সময় রুদ্ধদ্বার কক্ষে আলোচনা করেন। এই সময় নাকি জগদানন্দ বলে উঠেছিলেন, এরা ভেবেছে কি সব কটাকে খুন করব আমি। তারপর ঘটনার দিন সকালে জগদানন্দ তার আলমারি খুলে একটি ছোরা বার করেন। ঘটনার রাত্রে যোগানন্দ ভিতর থেকে তালা বন্ধ করে ঘরে শুয়েছিলেন, কিন্তু জগদানন্দের কাছে একটি মাস্টার কি ছিল, যা দিয়ে সব ঘর বাইরে থেকে খোলা যায়। পুলিশের মতে মৃত্যুর সময় 12টা থেকে 12:15। সময়টা নির্ধারণ করা হয়েছে শ্যামলের জবানবন্দি থেকে। শ্যামল রাত 11:30 পর্যন্ত জেগে বই পড়েছে। তারপর সে আলো নিভিয়ে শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসেনি। ঠিক 12টার সময় সে বাইরের বারান্দায় কার পদশব্দ শুনতে পায়। একতলার কোনো বাসিন্দা বাথরুমে যাচ্ছে মনে করে সে আর খেয়াল করেনি। পরে, অর্থাৎ মিনিট 10 পরে তার মনে হলো পদশব্দটা সিঁড়িতে হচ্ছে। এতে সে কৌতূহলী হয়ে পড়ে।
কারণ দোতলায় পৃথক বাথরুম আছে। সে প্রয়োজনে মধ্যরাত্রে কাউকে উপর থেকে নিচে অথবা নিচে থেকে উপরে উঠতে হয় না। তাই শ্যামল উঠে পড়ে। ঘরের আলো জ্বালে না, জানলা দিয়ে দেখতে চায়। চাদরে আপাদমস্তক ঢাকা দেওয়া একজনকে সে সিঁড়ির মুখে দেখতে পায়। লোকটা তখন উপর থেকে নেমে আসছে। লোকটা মাঝারি উচ্চতার, তার মুখটা সে দেখেনি। শ্যামল সাহস করে দরজা খোলেনি। আবার শুয়ে পড়ার আগে ঘড়িটা দেখেছিল। রাত তখন 12:15। অটোপসি সার্জনের মতেও মৃত্যুর সময় রাত 11:30 থেকে 12:30। জগদানন্দের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। অবশ্য ওর সামাজিক মর্যাদা এবং বয়সের কথা বিবেচনা করে তাকে জামিন দেওয়া হয়েছে। বলা বাহুল্য, আসামিপক্ষের ডিফেন্স কাউন্সিল পি.কে. বাসু বার অ্যাট ল। বাসু সাহেব তার নিজস্ব পদ্ধতিতে অনুসন্ধান চালিয়েছেন যথারীতি। তাতে আবিষ্কৃত হয়েছে একটি নতুন ক্লু, যার সন্ধান তাকে দিয়েছে জয়দীপ। বাসু সাহেব ওই সূত্রটি যাচাই করে দেখে বুঝেছেন খবরটা মিথ্যা নয়। জয়দীপ ঘটনার দিন সকাল 7টা নাগাদ দমদমের হোটেল থেকে ফোন করেছিল। তখন এ বাড়িতে ইন্সপেক্টর তদন্ত করছেন। টেলিফোন ধরেছিল কৌশিক। জয়দীপ বলেছিল, একটা জরুরি খবর আছে, শুনুন। কৌশিক বলেছিল, যত জরুরি খবরই হোক আপনি এখনই চলে আসুন। এখানে একটি বিশ্রী ব্যাপার হয়ে গেছে কাল রাত্রে। কাল রাত্রে? কি ব্যাপার? আপনি চলে আসুন। লাইন কেটে দিয়েছিল কৌশিক। জয়দীপ বেলা 9টা নাগাদ এসে পৌঁছায়। তখন পুলিশ চলে গেছে, কিন্তু বাসু সাহেব এসেছেন। জয়দীপ বলে, আগের রাত্রে দমদম এলাকায় লোডশেডিং হয়েছিল। হোটেলে এয়ার কন্ডিশনার বা ফ্যান চলেনি। রাত ঠিক 12:40 পাশের ঘরে টেলিফোন বেজে ওঠায় জয়দীপের ঘুম ভেঙে যায়। বারতিনেক টেলিফোনটা বাজার পরেই শোনা যায় ইউসিয়াংয়ের ভারী কণ্ঠস্বর, হ্যালো। ইতিমধ্যে জয়দীপ টর্চটা জ্বেলেছে, ডায়েরিটা খুলে তৈরি হয়ে নিয়েছে। স্তব্ধ রাত্রি, গরমের জন্য জানলা খোলা। ইউসিয়াংয়ের প্রত্যেকটি কথা সে স্পষ্ট শুনতে পেয়েছে ঠিক পাশের ঘর থেকে, এবং তৎক্ষণাৎ লিখে ফেলেছে। আদ্যপান্ত কথা সে বলেছে ইংরেজিতে। তার আক্ষরিক অনুবাদ নিম্নরূপ: হ্যালো। হ্যাঁ, কথা বলছি। কে? আমি চিনি না আপনাকে, কি চান? এমন মাঝরাত্রে বিরক্ত করছেন কেন? হ্যাঁ চিনি, মহেন্দ্রবাবুকে চিনি। আপনি তার কে? কি? জোরে বলুন। ও বুঝেছি, সলিসিটার। বলুন। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। পথের কাটা দূর হয়েছে মানে কি? টেলিফোনে যদি বলা না যায় তবে মাঝরাতে বিরক্ত করছেন কেন? আচ্ছা বেশ, আমি সকালে অপেক্ষা করব, সকাল 12টা পর্যন্ত। শুভরাত্রি। বাসু তৎক্ষণাৎ উঠে পড়েছিলেন। এখানকার সব কাজ ফেলে রেখে সোজা এসে উপস্থিত হয়েছিলেন দমদমের হোটেলে। ওর কার্ড দেখে ইউসিয়াং বললে, কাল মাঝরাত্রে আপনি ফোন করেছিলেন? বাসু হ্যাঁ না এড়িয়ে বললেন, মাঝরাত্রে ঘুম থেকে উঠে টেলিফোন ধরতে হলে সকলেরই মেজাজ খারাপ হয়ে যায়। ইউসিয়াং বলেন, থাক, কি বলতে চান বলুন। মহেন্দ্রবাবুকে সঙ্গে করে আনলেন না কেন? বাসু বললেন, মহেন্দ্রবাবুর আসা এখন সম্ভবপর নয়, কিন্তু কালকের সেই কথাটা মনে আছে নিশ্চয়ই? আপনাদের দুজনেরই পথের কাঁটা দূর হয়েছে। পথের কাঁটা? কি বলছেন আপনি? কে সে? যোগানন্দ সেন, যাকে জগদানন্দ তার উইলে 50,000 টাকা দিতে চেয়েছিলেন। কাল রাতে তিনি খুন হয়েছেন। খুন কথাটা শুনেই উঠে দাঁড়ালো ইউসিয়াং। বলল, খুন হয়েছেন? বলেন কি? কে খুন করেছে? বাসু হেসে বলেন, সেটা আর আমার মুখ দিয়ে নাইবা বলালেন। ইউসিয়াং তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকল বাসু সাহেবের দিকে। তারপর বললে, লুক হিয়ার স্যার, ব্যাপারটা একটা মার্ডার কেস। আপনাকে আমি চিনি না। আপনি মহেন্দ্রবাবুর সলিসিটার কিনা তাও আমি জানি না। আপনি কি প্রমাণ করতে পারেন যে আপনি সত্যি? বাধা দিয়ে বাসু বলেন,
আমার ভিজিটিং কার্ড আপনি দেখেছেন, আমার ড্রাইভিং লাইসেন্সটা পরখ করে দেখতে পারেন। পকেট থেকে বের করেন সেটা। ইউসিয়াং বলে, তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে আপনি ব্যারিস্টার পি.কে. বাসু, বারাটল। কিন্তু আপনি যে মহেন্দ্রবাবুর শত্রুপক্ষের ব্যারিস্টার নন, তা আমি বুঝব কি করে? বাসু সাহেব বাড়িয়ে ধরেন একখানি কাগজ। একটু আগে জয়দীপ যা লিখে দিয়েছে। বলেন, কাল রাত্রি 12:40 আপনি টেলিফোনে এই কটা কথাই বলেননি কি? মিলিয়ে দেখে নিন। ইউসিয়াং অত্যন্ত সাবধানী। কাগজটা পড়ে বললে, হ্যাঁ বলেছি, কিন্তু তাতেও প্রমাণ হয় না যে আপনি মহেন্দ্রবাবুর উকিল। এটুকু প্রমাণ হয় যে গতকাল রাত্রে আপনি আমাকে ফোন করেছিলেন। আপনি প্রমাণ দিন আপনি মহেন্দ্রবাবুর সলিসিটার। বাসু সাহেব নীরবে উঠে দাঁড়ান। বলেন, আমি একবারও বলিনি যে আমি মহেন্দ্রবাবুর সলিসিটার। আচ্ছা, নমস্কার। তার মানে? হতচকিত ইউসিয়াং অবাক হয়ে যায়। কোর্টে মামলা ওঠার আগের দিন বাসু সাহেব জনান্তিকে ডেকে পাঠালেন নীলিমা আর জয়দীপকে। বললেন, তোমরা দুজনে বসো, কথা আছে তোমাদের সঙ্গে। জয়দীপ আর নীলিমা বসল পাশাপাশি। তোমরা জানো যে পুলিশের মতে যোগানন্দ একটা গোপন পারিবারিক রহস্য অবলম্বন করে ব্ল্যাকমেল করছিলেন জগদানন্দকে। বাধা দিয়ে মেয়েটি বলে ওঠে, কিন্তু সেটা তো একেবারে মিথ্যা। যোগানন্দবাবুর ব্ল্যাকমেল করাটা মিথ্যা, কিন্তু পারিবারিক রহস্যটার অস্তিত্ব মিথ্যা নয়। বস্তুত সেই রহস্য নিয়ে মহেন্দ্র এবং ইউসিয়াংকে ব্ল্যাকমেইলিং করছিল। কেন, তোমরা জানো না? নীলিমা বললে, জানি, কিন্তু রহস্যটা কি তা জানি না। আপনি জেনেছেন? জেনেছি, সে কথা কোর্টে অনিবার্যভাবে উঠবে, তাই আগে ভাগেই তা তোমাদের জানিয়ে রাখতে চাইছি। বলুন। নীলিমা উৎকর্ণ। বাসু একটু ইতস্তত করে বললেন, বলছি, কিন্তু তার আগে মনটা প্রস্তুত করো নীলিমা। খবরটা তোমার পক্ষে শকিং, একটা প্রচণ্ড আঘাত তুমি পাবে। উপায় নেই, এই আঘাত সইবার মতো মনের জোর তোমার আছে, আমি বিশ্বাস করি। মেয়েটি মাথা ঝাঁকিয়ে বলে, বলুন আপনি, আমি প্রস্তুত। দাদু কাউকে খুন করেছিলেন? না, খুন নয়। তাছাড়া অপরাধটা তিনি করেননি। তিনি করেননি? তবে তাকে ব্ল্যাকমেল করছে কি করে ওরা? ওই যে বললাম, পারিবারিক কলঙ্ক। ধরো তোমার বাবার নামে অথবা তোমার মায়ের নামে কোনো কথা যেটা গোপন রাখতে চান জগদানন্দ। ভ্রু দুটি কুঁচকে ওঠে নীলিমার। বলে, প্লিজ, যা বলবার এক নিঃশ্বাসে বলে ফেলুন আপনি। তোমার বাবার সঙ্গে তোমার মায়ের যখন প্রথম সাক্ষাৎ হয়, তার আগেই তুমি এসে আশ্রয় নিয়েছিলে তোমার মায়ের দেহে। মেয়েটি একেবারে পাথর হয়ে যায়। জয়দীপ চিৎকার করে ওঠে, আমি বিশ্বাস করি না, বাজে কথা। নীলিমার চোখ দুটি জলে ভরে ওঠে। অস্ফুট স্বরে বলে, তবে কে আমার বাবা? আমি জানি না নীলিমা, আমরা কেউই জানি না, তোমার দাদুও নয়। হঠাৎ উঠে পড়ে মেয়েটি, দ্রুত পায়ে ঢুকে যায় বাথরুমে। সশব্দে দরজাটা বন্ধ হয়ে যায়। জয়দীপ স্তব্ধ বিস্ময়ে উঠে দাঁড়ায়। বাসু বলেন, ইয়ং ম্যান, এই জন্য যদি নীলিমার জীবন থেকে সরে দাঁড়াতে চাও, তাহলে এই তোমার সুযোগ। নিঃশব্দে চলে যাও। এত বড় আঘাতটা যখন সয়েছে, তখন তোমার দেওয়া আঘাতটাও সইতে পারবে। জয়দীপ বসে পড়ল চেয়ারে, দৃঢ়স্বরে বললে, মিস্টার বাসু, আপনাকে জানাবার সময় হয়েছে আমরা বিবাহিত। নীলিমা আমার স্ত্রী। এবার চমকে ওঠার পালা বাসু সাহেবের। বলেন, মানে, কবে থেকে? দাদু যেদিন উইল করলেন তার পরদিন। ম্যারেজ রেজিস্টার আমার পরিচিত। বিনা নোটিশে রাতারাতি বিয়ে দিতে তিনি আপত্তি করেননি। বাসু সাহেব তার হাতটা বাড়িয়ে জয়দীপের বলিষ্ঠ হাতখানা টেনে নেন। বলেন, মাই কংগ্রাচুলেশনস।
আদালত যদি অনুমতি করেন তাহলে বাদীপক্ষ একটি সংক্ষিপ্ত প্রারম্ভিক ভাষণ দিয়ে এই মামলার উদ্বোধন করতে চান। বাদীপক্ষ আশা রাখেন যে তারা প্রমাণ করবেন এই মামলার আসামি বিশিষ্ট ধনী ব্যবসায়ী জগদানন্দ সেন একটি পারিবারিক রহস্য উদ্ঘাটনের হাত থেকে মুক্তি পাবার আশায় সুপরিকল্পিতভাবে তার ভাইপো ব্ল্যাকমেইলের যোগানন্দকে স্বহস্তে হত্যা করেন। আমরা আশা রাখি প্রমাণ করব যে এই হত্যা সংঘটিত হয়েছিল রাত 12টা থেকে সোয়া 12টার মধ্যে, যখন নিহত যোগানন্দ জগদানন্দের আশ্রয়ে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছিলেন। আসামির বয়স এবং মানসিক অবস্থা বিবেচনা করে এক্ষেত্রে লঘু দণ্ডদান করার প্রশ্ন ওঠে না, যেহেতু হঠাৎ হিতাহিত জ্ঞান হারিয়ে এ হত্যাকাণ্ড হয়নি, বরং মৃত যোগানন্দকে 50,000 টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে লোভ দেখিয়ে নিশ্চিন্ত করে তাকে ঘটনার রাত্রে একতলার বদলে দ্বিতলে নিয়ে এসে যেভাবে আসামি সুপরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেন, তাতে তাকে চরমতম দণ্ড দিয়ে মাননীয় বিচারক এ আদালতের মর্যাদা রক্ষা করবেন বাদীপক্ষ এমনই আশা রাখেন। সংক্ষিপ্ত প্রারম্ভিক ভাষণ দিয়ে পাবলিক প্রসিকিউটর নিরঞ্জন মাইতি আসন গ্রহণ করলেন। আদালতে জনসমাগম বেশ হয়েছে। আসামির কাঠগড়ায় একটি চেয়ারে বসে আছেন বৃদ্ধ জগদানন্দ। আসামির বার্ধক্যের কথা বিবেচনা করে বিচারক এইটুকু সৌজন্য দেখিয়েছেন। আসামির মূর্তি ভাবলেশহীন, তিনি কি ভাবছেন বোঝা যাচ্ছে না। বিচারক সদানন্দ ভাদুরী এবার প্রতিবাদীদের দিকে ফিরে বললেন, আপনারা কি কোনো প্রারম্ভিক ভাষণ দিতে চান? সচরাচর বাসু সাহেব প্রারম্ভিক ভাষণ দেওয়ার বিপক্ষে, কিন্তু আজ তিনি উঠে দাঁড়ালেন, বললেন, আদালত যখন অনুমতি করছেন তখন প্রতিবাদীর তরফে একটিমাত্র কথাই আমরা বলবো। আমরা আশা রাখি প্রমাণ করব এ হত্যার সঙ্গে আসামির কোনো সম্পর্ক নেই। কে আসামির স্নেহভাজন ভ্রাতুষ্পুত্রকে হত্যা করেছে তা জানবার জন্য তিনি আমাদের চেয়েও উৎসুক। আমরা আশা রাখি প্রমাণ করব মৃত যোগানন্দ ব্ল্যাকমেইলিং করেননি কোনো দিনই, এবং তার হাত থেকে রেহাই পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আসামির তরফে। থ্যাংক ইউ মিলর্ড। বাদীপক্ষ এবার তাদের সাক্ষীদের ডাকতে পারেন। বাদীপক্ষের প্রথম সাক্ষী অটোপসি সার্জন। তিনি মৃত্যুর কারণ ও সময় প্রতিষ্ঠা করলেন। তার বৈজ্ঞানিক বিশ্লেষণে যোগানন্দের মৃত্যু হয়েছে রাত 11:30টার পরে এবং 12:30টার আগে। জগদানন্দের নামাঙ্কিত ছোরাটিকে তিনি শনাক্ত করলেন। বাসু সাহেব তাকে আদৌ ক্রস এক্সামিন করলেন না। দ্বিতীয় সাক্ষী ইনভেস্টিগেশন অফিসার ইন্সপেক্টর মনীষ বর্মন। সে তার সাক্ষ্যে ঘটনার দিন সকালে এসে যা যা দেখেছে তার বর্ণনা দিল। প্রতিটি লোকের প্রাথমিক জবানবন্দি যা লিখে নিয়েছে তা পড়ে শোনাল। মহেন্দ্রবাবু, বিশম্ভরবাবু, শ্যামল এবং নীলিমার প্রাথমিক এজাহার। কৌশিকের নাম উল্লেখ করল না। তারপর দমদমে ভিআইপি হোটেলের বাসিন্দা ইউসিয়াংয়ের জবানবন্দি যা নিয়েছে তাও পড়ে শোনাল। মাইতি ওই প্রসঙ্গে প্রশ্ন করলেন, আপনার কাছে মিস্টার ইউসিয়াংকে স্বীকার করেছিলেন যে ঘটনার দিন সকাল 10টার সময় বর্তমান মামলার বাদীপক্ষের কাউন্সিলর মিস্টার পি.কে. বাসু সাহেব উঠে দাঁড়ান। অবজেকশন ইউর অনার। বর্তমান মামলার সঙ্গে এ প্রশ্ন সম্পর্ক বিমুক্ত। মাইতি একটি বাও করে বলেন, মিলর্ড, এ প্রশ্নের প্রাসঙ্গিকতা আমার পরবর্তী প্রশ্নেই উদ্ঘাটিত হবে। আই অ্যাসিওর ইউ। অবজেকশন ওভাররুলড। মনীষ বর্মন বলেন, হ্যাঁ, স্বীকার করেছিলেন। মিস্টার ইউসিয়াংকে বলেছিলেন যে ব্যারিস্টার মিস্টার পি.কে. বাসু ছদ্ম পরিচয় তাকে প্রশ্ন করেছিলেন। আবার উঠে দাঁড়ান বাসু। অবজেকশন মিলর্ড। বর্তমান সাক্ষীর পক্ষে এ প্রশ্নের জবাব হেয়ারসে। আসামির অনুপস্থিতিতে ব্যারিস্টার পি.কে. বাসুর সঙ্গে মিস্টার ইউসিয়াংয়ের কি কথোপকথন হয়, বর্তমান সাক্ষীর কাছ থেকে তার থার্ড হ্যান্ড রিপোর্ট এ মামলায় গ্রাহ্য হওয়া উচিত নয়। অবজেকশন সাস্টেইনড। মাইতি হেসে বলেন, ঠিক আছে, এক্ষেত্রে মামলার পারম্পর্য রক্ষার্থে আমি সাময়িকভাবে বর্তমান সাক্ষীকে অপসারণ করে মিস্টার ইউসিয়াংকে সাক্ষ্য দিতে ডাকতে চাই। বাসু বলেন, আমাদের আপত্তি নেই। সেই ক্ষেত্রে বর্তমান সাক্ষীকে ক্রস করবার অধিকারও আমরা মজুদ রাখলাম। আদালতের অনুমতি পেয়ে মিস্টার ইউসিয়াং সাক্ষীর মঞ্চে উঠে দাঁড়ালেন।
মাইতি প্রশ্নোত্তরের মাধ্যমে প্রতিষ্ঠা করলেন, ইউসিয়াং জগদানন্দের রেঙ্গুনস্থ অফিসের ম্যানেজার হিসেবে 1920 থেকে 1940 খ্রিস্টাব্দ পর্যন্ত চাকরি করেছেন। এখন তিনি রেঙ্গুনে থাকেন। দেশ ভ্রমণের উদ্দেশ্যে তিনি সম্প্রতি ভারতবর্ষে এসেছেন। 1940 খ্রিস্টাব্দের 18 মে তারিখে তার চাকরি শেষ হয়। ওই দিন জগদানন্দের পুত্র তার রেঙ্গুনস্থ যাবতীয় সম্পত্তি প্রায় 71,000 টাকায় বিক্রি করে দেন। এই প্রসঙ্গে মাইতি জানতে চান, সদানন্দ সেন তারপর কবে রেঙ্গুন ত্যাগ করেন? 20/5/1940 তারিখে মারুতি জাহাজ যোগে। ওই সঙ্গে তার স্ত্রীও কি প্রত্যাবর্তন করেন? হ্যাঁ। আপনি কি জানেন সদানন্দ কোন তারিখে বিবাহিত হন? হ্যাঁ, জানি। বিবাহে আমার নিমন্ত্রণ ছিল 13/5/1940 তারিখে। সদানন্দ কত তারিখে রেঙ্গুনে পদার্পণ করেন? 10/4/1940 তারিখে। আমি জাহাজঘাটে এসেছিলাম তাকে রিসিভ করতে। এর আগে সাবালক হওয়ার পর ওই সদানন্দ সেন কি কখনো বর্মা এসেছিলেন? বাসু সাহেব আপত্তি তোলেন। অবজেকশন। এ প্রশ্নের জবাব সাক্ষী দিতে পারেন না। প্রশ্নটি অবৈধ। জজ সাহেব রুলিং দেবার আগেই মাইতি বলেন, ঠিক আছে ঠিক আছে মিস্টার সিয়াং, এটা কি স্বাভাবিক যে আপনার নিয়োগকর্তার একমাত্র পুত্র রেঙ্গুনে যাবেন আর আপনি জানতে পারবেন না? না, স্বাভাবিক নয়। সদানন্দ ইতিপূর্বে রেঙ্গুনে এলে আমার তা জানার কথা। আপনার জ্ঞাতসারে সদানন্দ সেন যৌবনে পদার্পণের পরে ওই 10/4/1940 তারিখের আগে বর্মায় আসেননি? না, আমার জ্ঞাতসারে নয়। আপনি তার স্ত্রীকে কতদিন ধরে চিনতেন? তার বালিকা বয়স থেকে। সে কি বিবাহের পূর্বে ভারতবর্ষে এসেছিল? বাসু সাহেব আসন ত্যাগ করার উপক্রম করতেই মাইতি বলেন, অল রাইট, আই উইথড্র। আচ্ছা মিস্টার ইউসিয়াং, বলুন তো, সদানন্দের স্ত্রী যদি কুমারী বয়সে বর্মা ত্যাগ করে ভারতবর্ষে আসত, তা কি আপনার অজানা থাকতে পারত? অসম্ভব, কারণ বালিকা বয়স থেকেও আমাদের বাড়িতে অন্য ফ্ল্যাটে থাকত। তার মানে আপনার জ্ঞাতসারে সদানন্দ সেনের সঙ্গে তার স্ত্রীর প্রথম সাক্ষাৎ 10/4/1940 আগে কিছুতেই হতে পারে না? হ্যাঁ, তাই। আচ্ছা মিস্টার সিয়াং, এবার বলুন তো, ঘটনার দিন, যোগানন্দ সেনের হত্যার দিন, মঙ্গলবার সকাল প্রায় 10টার সময় এই মামলার প্রতিবাদী ব্যারিস্টার পি.কে. বাসু কি আপনার সঙ্গে দেখা করেছিলেন? করেছিলেন। তিনি কি নিজেকে মহেন্দ্রবাবুর সলিসিটর হিসেবে পরিচয় দিয়েছিলেন? সাক্ষী একটু ভেবে নিয়ে বলেন, না, কিন্তু তিনি এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিলেন যাতে আমি মনে করি তিনি মহেন্দ্রবাবুর সলিসিটর। কিভাবে তিনি সেই পরিবেশ সৃষ্টি করেন? তিনি তার পূর্ব রাত্রে ঠিক 12:40 একটি টেলিফোন করে আমাকে বলেন যে আমাদের পথের কাঁটা দূর হয়েছে। আদালতে একটা গুঞ্জন ওঠে। বিচারক তার হাতুড়িটা পিটলেন। স্তব্ধতা ফিরে এলো আদালতে। ঠিক কি কি কথাবার্তা হয়েছিল, মানে যতটা আপনার মনে আছে বলে যান। সাক্ষী টেলিফোনে কথোপকথনের একটি বিবৃতি দিলেন এবং বললেন, কিভাবে পরদিন ব্যারিস্টার সাহেবের পরিচয়পত্র পাওয়া মাত্র তিনি ধরে নিয়েছিলেন যে তিনিই মহেন্দ্রবাবুর সলিসিটর। তার মানে আপনি বলতে চান, ওই দিন রাত 12:40 প্রতিবাদী ব্যারিস্টার মিস্টার পি.কে. বাসু জানতেন যে জগদানন্দবাবুর বাড়িতে একটা খুন হয়েছে? বিচারক বাসু সাহেবের দিকে তাকালেন। তিনি কিন্তু কোনো আপত্তি জানালেন না। সাক্ষী চিন্তা করে জবাবে বলল, তা আমি জানি না। তিনি পথের কাঁটা বলতে কি মিন করেছিলেন তাও আমি জানি না। তবে রাত 12:40 ওই রহস্যময় টেলিফোন কলে আমি খুব বিস্মিত বোধ করি। আপনি কি বোধ করেন তা আমি শুনতে চাইছি না। আমি জানতে চাইছি, টেলিফোনে ওই মধ্যরাত্রে আপনাদের যে কথোপকথন হয় তার একটি অনুলিপি কি তিনি আপনাকে পরদিন বেলা 10টায় দেখান? হ্যাঁ, দেখান। ইউ মে ক্রস এক্সামিন। আসন গ্রহণ করেন মাইতি। বাসু সাহেবের প্রথম প্রশ্ন, মিস্টার সিয়াং, আপনি ভারতবর্ষে এসেছিলেন কি এই মামলায় সাক্ষী দেবার জন্য? সিয়াং একটু থতমত খেয়ে যায়। সামলে নিয়ে বলে, নিশ্চয় নয়। আমি ভারতবর্ষে এসেছি দেশ দেখতে। আমার পাসপোর্টেও তাই লেখা আছে। কলকাতায় পদার্পণের দিনই আপনি আপনার প্রাক্তন নিয়োগকর্তা জগদানন্দের সঙ্গে দেখা করেন, তাই নয়? হ্যাঁ, তাই। আচ্ছা মিস্টার সিয়াং,
আপনি যখন দেশ দেখতেই এসেছেন, তখন কলকাতা শহরটা না দেখে সর্বপ্রথমেই আপনি কেন জগদানন্দ সেনের সঙ্গে দেখা করেন? তাকে আমার শ্রদ্ধা জানাতে। হাজার হোক তিনি আমার মনিব ছিলেন। ঠিক কথা। আচ্ছা, এবার বলুন তো, মহেন্দ্রবাবুকে আপনি প্রথম কোথায় দেখেন এবং কবে? রেঙ্গুনে দেখি, মাস 3 আগে। ঠিক কত তারিখে? তারিখ আমার মনে নেই। উনি যেদিন ফিরে আসেন, সেদিন আপনি মহেন্দ্রবাবুকে সি অফ করতে রেঙ্গুন এয়ারপোর্টে এসেছিলেন, তাই নয়? হ্যাঁ। সেটা কত তারিখ? তা আমার ঠিক মনে নেই। এবার বলুন তো মিস্টার সিয়াং, 3 মাস আগে ঠিক কত তারিখে আপনার সঙ্গে মহেন্দ্রবাবুর সাক্ষাৎ হয়? ঠিক কোন তারিখে তিনি ফিরে আসেন তা আপনার মনে নেই, অথচ 35 বছর আগেকার তারিখগুলো আপনার কেমন করে নিখুঁতভাবে মনে আছে? মাইতি আপত্তি জানান। এর প্রশ্নের উত্তর সাক্ষী কেমন করে জানবেন? বিচারক মৃদু হেসে বললেন। অবজেকশন সাস্টেইনড। বাসুও হেসে বললেন। প্রশ্নটা তাহলে অন্যভাবে পেশ করি। আপনি আগেই বলেছেন এ মামলায় সাক্ষী দিতে হবে, তা আপনি জানতেন না, দেশ দেখতে এসেছেন। সেক্ষেত্রে আমার সহযোগীর প্রশ্নগুলির উত্তর আপনি কেমন করে দিলেন? স্মৃতির ওপর নির্ভর করে? সাক্ষী একটু ইতস্তত করে বললেন, না, আমার ডায়েরি দেখে তারিখগুলো মিলিয়ে নিয়েছিলাম আজ সকালে। সে দ্যাট, কিন্তু দেশ দেখতে আসার সময় ডায়েরিতে 35 বছর আগেকার কতকগুলো ঘটনা আপনি কেন টুকে নিয়ে এলেন? সাক্ষীকে নিরুত্তর দেখে মাইতি লাফিয়ে ওঠেন। অবজেকশন, ইউর অনার, দ্য কোশ্চেন ইজ ইরিলিভেন্ট, ইম্পার্টিনেন্ট অ্যান্ড অ্যাবসার্ড। বাদুড়ি বললেন, অবজেকশন ওভাররুলড, আনসার দ্যাট কোশ্চেন। রুমাল দিয়ে মুখটা মুছে নিয়ে সাক্ষী বললেন, আই ডোন্ট নো। আই নো। গর্জন করে উঠলেন বাসু। আপনি এসেছিলেন জগদানন্দকে ব্ল্যাকমেল করতে। মহেন্দ্রবাবু আপনাকে ওইসব প্রশ্ন করেছিলেন, তা থেকে আপনি বুঝতে পারেন এই খবরগুলি দিয়ে জগদানন্দকে ব্ল্যাকমেল করা যায়। তাই কলকাতা পৌঁছেই আপনি ছুটেছিলেন তার বাড়ি। অ্যাডমিট ইট। সাক্ষী কাঁপতে কাঁপতে শুধু বললে, নো নো। বাসু এবার আক্রমণের পদ্ধতি বদলে অন্য দিক থেকে শুরু করেন। ঘটনার দিন, আই মিন যোগানন্দকে মৃত অবস্থায় যেদিন সকালে দেখা যায়, সেদিন বেলা 10টার সময় ব্যারিস্টার পি কে বাসু যখন আপনার সঙ্গে দেখা করেন, তখন আপনি তাকে প্রথমেই প্রশ্ন করেছিলেন মহেন্দ্রবাবুকে সঙ্গে করে আনলেন না কেন? ইয়েস অর নো? ইয়েস। তার মানে যোগানন্দ খুন হবার পরে মহেন্দ্রবাবুকে নিয়ে তার সলিসিটারের পক্ষে আপনার সঙ্গে দেখা করতে আসা আপনার কাছে প্রত্যাশিত ঘটনা। না, তা নয়, মানে। আপনি আপনার সাক্ষ্যে এখনই বলেছেন যে পূর্ব রাত্রে টেলিফোনে পথের কাটা কথাটা শুনে তার অর্থ আপনি বুঝতে পারেননি, নয়? হ্যাঁ, তাই। এই ক্ষেত্রে পরদিন যখন ব্যারিস্টার বাসু আপনার সঙ্গে সাক্ষাৎ করলেন, তখন আপনি কি তার কাছে জানতে চেয়েছিলেন পথের কাটা বলতে পূর্ব রাত্রে তিনি কি মিন করেছিলেন? না, করিনি। করেননি, কারণ পথের কাটা ব্যাপারটি কি তা আপনি জানতেন, তাই নয়? না না না, তা নয়, আমার খেয়াল হয়নি। দ্যাটস অল মিলর্ড। আসন গ্রহণ করেন বাসু। মাইতি উঠে দাঁড়ান, একটি বাও করে বলেন, আমার সহযোগীর জেরা যখন শেষ হয়েছে তখন আমি আদালতকে একটি প্রার্থনা জানাবো। বর্তমান সাক্ষীর যে সাক্ষ্য এইমাত্র আদালতে লিপিবদ্ধ হলো তার একটি অনুলিপি আমাকে দেওয়ার হুকুম হোক। এ থেকে প্রমাণিত হয়েছে যে প্রতিবাদী ব্যারিস্টার রাত 12:40 জানতেন যোগানন্দ খুন হয়েছেন, কিন্তু তিনি সে খবরটা পুলিশে দেননি। এ নিয়ে আমি বার অ্যাসোসিয়েশনে মুভ করতে চাই। বিচারক একটু চিন্তা করে প্রতিবাদীকে প্রশ্ন করেন, এ সম্বন্ধে আপনার কোনো বক্তব্য আছে? নো মিলর্ড। আদালত বাদীর এ প্রার্থনা মঞ্জুর করলে আমাদের কোনো আপত্তি নেই। তবু রুলিং দিলেন না জাস্টিস ভাদুরী। একটু ইতস্তত করে বাসু সাহেবকে পুনরায় বললেন,
আই উইশ টু আস্ক ইউ এ পয়েন্ট ব্ল্যাঙ্ক কোশ্চেন কাউন্সিল। আপনি কি ঘটনার দিন রাত্রি 12:40 জানতেন যে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে? নো মিলর্ড। আপনি কি ওই সময় কোনো ফোন করেছিলেন? নো মিলর্ড, আমি ওই সময় অঘরে ঘুমোচ্ছিলাম। মাইতি উঠে দাঁড়ান, কিছু একটা কথা বলতে যান, তারপর বসে পড়েন। জাস্টিস ভাদুরী বলেন, মিস্টার পিপি, আপনি অনুলিপি পাবেন। প্লিজ প্রসিড। পরবর্তী সাক্ষী যোগানন্দের শালিকাপুত্র শ্যামল। সে তার সাক্ষ্যে জানালো কিভাবে রাত 12টা থেকে সোয়া 12টার মধ্যে সে একটি ছায়ামূর্তি দেখেছিল। মাইতি প্রশ্ন করেন, আপনার কথা কেন মনে হলো না যে কেউ হয়তো বাথরুমে যাচ্ছে? না, কারণ দোতলাতে এবং একতলাতে পৃথক বাথরুম আছে। সে প্রয়োজনে বাথরুমে যেতে কাউকে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় না। আই সি। আচ্ছা শ্যামলবাবু, এ কথা কি সত্য যে আপনার মেসোমশাই যোগানন্দবাবু আপনার সঙ্গে একসময় নীলিমা দেবীর বিবাহের প্রস্তাব তুলেছিলেন? হ্যাঁ, সত্য কথা। তারপর সে বিবাহ প্রস্তাব কেন ভেঙে যায়? আমি জানি না। আপনার আপত্তি ছিল? না। নীলিমা দেবীর আপত্তি ছিল? আমি জানি না। আমার সওয়াল এখানেই শেষ। সহযোগী জেরা করতে পারেন। বাসু সাহেব উঠে দাঁড়িয়ে বলেন, শ্যামলবাবু, আপনি এইমাত্র বললেন আপনাদের বাড়িতে রাত্রে বাথরুমে যাওয়ার প্রয়োজনে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় না, তাই না? হ্যাঁ, তাই বলেছি। আচ্ছা, এবার বলুন তো, দ্বিতলবাসী কোনো বাসিন্দা যদি দ্বিতলবাসী কোনো নিদ্রিত ব্যক্তিকে খুন করতে চান, তবে কি সেই প্রয়োজনে তাকে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়? অবজেকশন, ইউর অনার। আর্গুমেন্টেটিভ। বাসু বাউ করে বলেন, মিলর্ড, সহযোগী ডাইরেক্ট এভিডেন্সে প্রমাণ করেছেন দ্বিতলে নিদ্রিত কোনো গৃহবাসী বাথরুমে যাবার প্রয়োজনে সিঁড়ির ব্যবহার করেন না। জেরায় আমি প্রমাণ করতে চাই, দ্বিতলে নিদ্রিত কোনো গৃহবাসী দ্বিতলে নিদ্রিত অপর কোনো ব্যক্তিকে খুন করতে চাইলে তাকে সিঁড়ির ব্যবহার করতে হয় না। এতে আপত্তির কি আছে? হংস যদি ডুবে ডুবে গুগলি খেতে পারে, তবে হংসীও তা পারে। হোয়াটস সস ফর দ্য গান্দার শুড বি সস ফর দ্য গুজ। বিচারক মৃদু হেসে বলেন, অবজেকশন ওভাররুলড। শ্যামল বললে, না, দ্বিতলবাসী কেউ যদি রাত্রে দ্বিতলবাসী অপর কারো ঘরে ঢুকে খুন করতে চান, তাহলে তাকে সিঁড়ি ব্যবহার করতে হবে না। যেহেতু আসামি এবং যোগানন্দ দুজনেই সে রাত্রে দোতলায় শুয়েছিলেন, ফলে সিঁড়িতে আপনি যাকে দেখেছেন সে খুনি হলে অন্তত আসামি নয়। হ্যাঁ, তাই। পরবর্তী সাক্ষী মহেন্দ্র বোস। লোকটা মাইতির সওয়ালের জবাব দিতে গিয়ে অদ্ভুত এক আষাঢ়ে গল্প ফেঁদে বসল। স্বীকার করল সে 25-30 বছর আগে যোগানন্দের ম্যানেজার ছিল। তারপর তার চাকরি যায়। এরপর সে দীর্ঘদিন অন্যত্র ছিল। মাস 6 আগে তার সঙ্গে ঘটনাচক্রে যোগানন্দের সাক্ষাৎ হয়। যোগানন্দ নাকি বলেন তিনি তার শালিকা পুত্রের সঙ্গে নীলিমার বিবাহ দেবার চেষ্টা করছেন। তাতে মহেন্দ্র বলে, যোগানন্দবাবু, আপনি কি জানেন ওই মেয়েটির জন্ম সম্বন্ধে একটা রহস্য আছে? যোগানন্দ বিস্ময় প্রকাশ করেন। তিনি মহেন্দ্রকে যাবতীয় সংবাদ সংগ্রহ করতে বলেন। তার নির্দেশে মহেন্দ্র রেঙ্গুনে যায়। নীলিমার জন্ম রহস্য সম্বন্ধে যাবতীয় সংবাদ ইউসিয়াংয়ের মাধ্যমে সংগ্রহ করে ফিরে আসে, ইত্যাদি ইত্যাদি। সওয়াল শেষ করে মাইতি বাসু সাহেবকে বলেন, আপনি এবার জেরা করতে পারেন। বাসু সাহেব বলেন, মহেন্দ্রবাবু, আপনার জবানবন্দি অনুযায়ী 6 মাস আগেও যোগানন্দ নীলিমার জন্মরহস্য বিষয়ে কিছু জানতেন না, কেমন? আগে হ্যাঁ। তাহলে আশৈশব জগদানন্দ যেই যোগানন্দকে আশ্রয় দিয়েছেন, ভরণ পোষণ করছেন, তার কারণ এই নয় যে যোগানন্দ একটি গোপন তথ্য জানেন, তাই নয়? আমি স্যার প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না। পারছেন না বুঝি? আচ্ছা, বুঝিয়ে বলি।
জগদানন্দ তার ভ্রাতুষ্পুত্র যোগানন্দকে এতদিন যে ভরণ পোষণ করেছেন তার কারণটা কি? আমি জানি না। অন্তত সেই কারণটা এই নয় যে তিনি যোগানন্দকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, মানে আমি 6 মাস আগের কথা বলছি, যোগানন্দ নীলিমার জন্ম রহস্য বিষয়ে কোনো স্ক্যান্ডেল ছড়াতে পারত। আগে হ্যাঁ, তা তো বটেই, কারণ যোগানন্দ এতদিন কিছু জানতেন না। তার মানে 6 মাস আগে পর্যন্ত যোগানন্দের আর্থিক অবস্থা ছিল হীন। শুধুমাত্র খাওয়া পড়ার চিন্তা ছিল না, তার নিজস্ব কোনো রোজগার ছিল না, ব্ল্যাকমেইলিং থেকেও আয় ছিল না। হয়তো জগদানন্দ কিছু হাত খরচ দিতেন, তাই নয়? তাই হবে বোধহয়। তা আমি কেমন করে জানব? বাস্তবে যাই হোক, আপনার ধারণাটা তাই ছিল, ঠিক নয়? আগে হ্যাঁ, আমার ধারণায়ও তাই ছিল বটে। এবার বলুন তো মহেন্দ্রবাবু, প্লেনে করে রেঙ্গুনে গিয়ে তথ্যটা সংগ্রহ করে আনতে আপনার কত খরচ হয়েছে? আই মিন রাফ হিসাব। 4-5 হাজার টাকা? অত নয় স্যার, 1000 হবে। খরচটা কে করল? শ্যালিকা পুত্রের বিবাহ ব্যবস্থার তাগিদে নিঃস্ব যোগানন্দ, না আপনি? একটা ঢোক গিলে সাক্ষী বললি, আগে যোগানন্দ বাবু নন, আমি। তাই বুঝি? তা নিঃসম্পর্কীয় যোগানন্দের শ্যালিকা পুত্রের বিবাহ হচ্ছে না দেখে আপনি উতলা হয়ে অত টাকা গ্যাটের কড়ি খরচ করে বসলেন কেন? সাক্ষী রুমাল দিয়ে মুখটা মুছে বললে, যোগানন্দবাবু আমাকে বলেছিলেন যে বিয়েটা হয়ে গেলে তিনি আমাকে ভালো মতো ঘটক বিদায় দেবেন। জগদানন্দের অগাধ সম্পত্তি সবই তো পেত ওই শালিকাপুত্র। বাসু একগাল হেসে বলেন, এটা বেফাস কথা হয়ে গেল মহেন্দ্রবাবু। গ্যাটের কড়ি খরচ করে যখন আপনি রেঙ্গুন যাচ্ছেন, তখন তো আপনি নিশ্চিত জানতেন যে বিয়েটা হবে না। নীলিমার জন্ম রহস্য সম্বন্ধে যোগানন্দের সন্দেহ থাকলেও থাকতে পারে, কিন্তু আপনার তো কোনো সন্দেহের অবকাশ ছিল না। বস্তুত আপনি তো বিয়েটা যাতে ভেঙে যায় সেই তথ্যই সংগ্রহ করতে গেলেন, তাই নয়? আমি স্যার আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। পারছেন না তার কারণ আপনি ন্যাকা সাচ্ছেন, আদ্যন্ত মিথ্যা কথা বলছেন। কি মিথ্যা বলেছি? যোগানন্দের অনুরোধে আপনি গ্যাটের পয়সা খরচ করে বার্মা যাননি, গিয়েছিলেন ব্ল্যাকমেলিংয়ের রসদ সংগ্রহ করতে। ফিরে এসেই জগদানন্দকে শোষণ করতে শুরু করেছিলেন। স্বীকার করুন। না স্যার, আমি কেন ব্ল্যাকমেলিং করতে যাব? বাসুক হেসে বলেন, আমি জেরা করব, আপনি উত্তর দেবেন, এটাই আদালতের রীতি। আপনি কেন ব্ল্যাকমেলিং করতে যাবেন সে কৈফিয়ত আমার দেবার নয়। যা জিজ্ঞাসা করছি তার জবাব দিন। তহবিল তছরূপ করেছিলেন বলে আপনার ম্যানেজারই খতম হয়েছিল একদিন? আগে না। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে জগদানন্দ যেদিন আপনাকে বাড়ির বার করে দেন, সেদিন আপনি তাকে শাসিয়ে যাননি যে এর প্রতিশোধ আপনি নেবেন? না স্যার, এসব কি বলছেন আপনি? ও, তবে আপনার চাকরি গেল কেন? সাক্ষী একটু ভেবে নিয়ে বলে, সদানন্দ মারা যাবার পর উনি ব্যবসা গুটিয়ে আনেন, তাই ম্যানেজারের আর কোনো দরকার ছিল না। তাই বুঝি? নিতান্ত স্বাভাবিক ঘটনা। আচ্ছা, এবার বলুন তো মহেন্দ্রবাবু, তাহলে জগদানন্দ তার শেষ উইলে আপনাকে কেন তার বসত বাড়িটি দিয়ে যেতে চাইলেন? মাইতি আপত্তি জানান। এ প্রশ্নের জবাব নাকি সাক্ষীর দেবার কথা নয়। অবজেকশন সাস্টেইনড। ঠিক আছে, আমার জেরা এখানেই শেষ। বাদীপক্ষের শেষ সাক্ষী জয়দীপ রায়। নামধাম পরিচয় প্রতিষ্ঠিত হবার পর মাইতি তাকে মাত্র কয়েকটি প্রশ্ন করলেন। আপনি কি নীলিমা দেবীকে বিবাহ করার প্রস্তাব নিয়ে কখনো জগদানন্দের দ্বারস্থ হয়েছিলেন? হয়েছিলাম। আপনি কি নীলিমা দেবীর জন্ম তারিখটা জানেন? হ্যাঁ জানি, 2রা সেপ্টেম্বর 1940। কেমন করে জানলেন? আমি ওর জন্মপত্রিকা দেখেছি। দ্যাটস অল মিলর্ড।
বাসু কিন্তু দীর্ঘ জেরা করলেন জয়দীপকে। তার প্রথম প্রশ্ন, আপনি কি ঘটনার আগের রবিবার সন্ধ্যায় পার্ক হোটেলের 40 নম্বর ঘরটা নিজ নামে ভাড়া নেন? হ্যাঁ নি। আপনার কলকাতায় থাকার জায়গা আছে, তা সত্ত্বেও কেন হোটেলের ঘর ভাড়া নিয়েছিলেন? ওই হোটেলে 38 নম্বর ঘরে উঠেছিলেন মিস্টার ইউসিয়াং, তার গতিবিধির ওপর নজর রাখবার উদ্দেশ্যে। ওই রবিবার রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত মিস্টার ইউসিয়াং একজন দর্শন প্রার্থীর সঙ্গে রুদ্ধদ্বার কক্ষে কথা বলেছিলেন কিনা তা কি আপনি প্রত্যক্ষ জ্ঞানে জানেন? জানি, আমি স্বচক্ষে দেখেছিলাম মিস্টার মহেন্দ্র বোস এবং তার উকিল ওর সঙ্গে ওই সময় রুদ্ধদ্বার কক্ষে আলোচনা করতে থাকেন। তারপর কি হয় বলে যান। জয়দীপ তার জবানবন্দিতে বলে যায় পরবর্তী ঘটনা। রাত 10টায় ইউসিয়াংয়ের হোটেল ত্যাগ। পরদিন সোমবার সকাল 7টায় সেও পার্ক হোটেল থেকে চেক আউট করে চলে যায়, গিয়ে ওঠে দমদমের ভিআইপি হোটেলে। রাত 12:40 সে কীভাবে টেলিফোন মেসেজটা লিখে নেয় এবং সকাল হলে বালিগঞ্জ সার্কুলার রোডে এসে বাসু সাহেবকে কাগজখানা দেয়, সব বিশদভাবে জানায়। বাসু সাহেবের জেরা শেষ হবার আগেই আদালত বন্ধ হলো। বিচারক ঘোষণা করলেন, পরদিন যথারীতি বেলা 10টায় আদালত বসবে। কোর্ট থেকে ফিরে এসে ওরা বসলেন বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে, একতলার বৈঠকখানায়। বাসু সাহেব, কৌশিক, জয়দীপ আর শ্যামল। মহেন্দ্র এবং বিশম্ভর বর্তমানে এ বাড়িতে থাকেন না, তারা হোটেলে উঠেছেন। জগদানন্দ দ্বিতলে নিজের ঘরে উঠে গেলেন। এইসব আলোচনায় তিনি আজকাল আর থাকেন না। কৌশিক বললে, আপনার জেরায় আজ বেশ বোঝা গেছে যে মহেন্দ্র সিয়াং কোম্পানি ব্ল্যাকমেলিং করছিল, যোগানন্দ নয়। ফলে যোগানন্দের পক্ষে খুন করার কোনো মোটিভ বাদীপক্ষ দেখাতে পারবে না। বাসু বলেন, তা তো হলো, কিন্তু তাহলে খুনটা করল কি, কেন? কৌশিক বলে, তা নিয়ে আপনার কেন মাথা ব্যথা? আসামি খুন করেনি এটুকু প্রমাণ করারই তো দায়িত্ব আপনার। আই ডোন্ট অ্যাগ্রি। সত্যকে উদ্ঘাটিত করার দায়িত্ব আমার। নীলিমা একটি স্বগতোক্তি করে, আশ্চর্য, সেই ডুপ্লিকেট চাবির গোছাটা আর খুঁজে পাওয়া গেল না। জয়দীপ বললে, না পাওয়াই স্বাভাবিক, সেটা দিয়ে খুনি ওই দরজাটা খুলেছে। এতক্ষণে সেটা কলকাতার কোন রাস্তায় সুয়ারেজে চলে গেছে, সেটা যথাস্থানে রেখে যাবার ঝুঁকি খুনিটা নেবে কেন? শ্যামল বললে, বাসু সাহেব, আপনি জেরায় আর একটু অগ্রসর হলেন না কেন? দ্বিতলবাসীর বদলে খুনি যদি একতলার বাসিন্দা হয়, তাহলে দ্বিতলবাসীকে খুন করতে হলে তাকে সিঁড়ি ব্যবহার করতে হয়। এ কথাটিও তো আমাকে দিয়ে বলিয়ে নিতে পারতেন। পারতাম, বাট দ্যাটস অবভিয়াস। জাস্টিস বাদুড়ি জানেন 2 এ 2 4 হয়। কৌশিক বললে, মহেন্দ্র যে বিশ্বম্ভরবাবুকে দিয়ে খেসারত বাবদ একটা ড্রাফট তৈরি করেছিল, সে প্রসঙ্গ তো তুললেন না। কি লাভ হতো কৌশিক? ওরা সেটা অস্বীকার করে যেত। মহেন্দ্র তো স্বীকারই করছে না যে তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে, এই অজুহাতে সে এ বাড়িতে এসেছে। আপনি বিশ্বম্ভরকে কাঠগড়ায় তুলবেন না? সে রাত 12:40 ফোন করেছিল কিনা? বাসু সাহেব কি যেন চিন্তা করছিলেন, হঠাৎ উঠে দাঁড়ান, বলেন, তোমরা কথা বলো, আমি এখনই আসছি। উনি উঠে এলেন দ্বিতলে। জগদানন্দের ঘরে ঢুকে দেখেন বৃদ্ধ চুপ করে বসে আছেন ইজি চেয়ারে। বাসু সাহেবকে দেখে উদাস দৃষ্টি মেলে তাকান। বাসু বসে পড়েন পাশের চেয়ারটায়, বলেন, বলুন তো, আপনি যে আমার মাধ্যমে এ বসত বাড়িটি আপনার নাতনিকে দানপত্র করে দিয়েছেন, এ খবরটা কে কে জানে? আপনি, আমি, কৌশিকবাবু আর যোগানন্দ জানত। আর কেউ? হ্যাঁ, নীলিমাও জানে। নীলিমা কেমন করে জানল? যোগানন্দ বলতে থাকেন, বুধবার দানপত্রটা রেজিস্ট্রি হয়। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নীলিমা আর জয়দীপকে দানপত্রের কথা গোপন করে উইলটা দেখান। তারপর জয়দীপ চলে যায়।
জগদানন্দ নীলিমার ঘরে এসে দেখেন মেয়েটা টেবিলে মাথা রেখে কাঁদছে। জগদানন্দ মর্মাহত হন। নীলিমা ওকে দেখে বলে, তুমি ছোট কাকুকে 50,000 টাকা দিয়ে যাচ্ছ, এতে আমি খুশি। তুমি বসত বাড়িটা আমাকে দিচ্ছ না তাতেও আমার দুঃখ নেই দাদু, কিন্তু তুমি ওই মহেন্দ্রবাবুকে কেন দিচ্ছ বাড়িটা? কোনো সৎ কাজে এটা দান করে যাও না দাদু। তোমার নামে অনাথ আশ্রম হোক, হাসপাতাল হোক। তুমি যখন থাকবে না তখন তো আর ওই মহেন্দ্র তোমাকে আর ব্ল্যাকমেল করতে আসবে না। জগদানন্দ আর স্থির থাকতে পারেননি। রঙের টেক্কাটা নীলিমাকে দেখিয়ে দিয়েছিলেন, বুঝিয়ে বলেছিলেন, মহেন্দ্র কোনোদিনই উইলের প্রবেট নিয়ে এ বাড়ি দখল করতে পারবে না, কারণ এ বাড়ির মালিক জগদানন্দ নন, নীলিমা। বাসু উঠে দাঁড়ান, বলেন, কি আশ্চর্য, কি অপরিসীম আশ্চর্য! এত বড় খবরটা এতদিন বলেননি? খবরটা কি এতই গুরুত্বপূর্ণ? আলবৎ। এই থেকেই যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যোগানন্দকে কে খুন করেছিল। জগদানন্দ স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে থাকেন। বাসু সাহেবের গাড়ির আওয়াজ শোনা গেল। কাউকে কিছু না জানিয়ে তিনি কোথায় যেন চলে গেলেন। কৌশিক বৈঠকখানা থেকে উকি মেরে দেখে বলল, এ কি, উনি এমন কাউকে কিছু না বলে চলে গেলেন যে? আমি যে ওই গাড়িতে ফিরতাম। জয়দীপ হেসে বললে, এই থেকে প্রমাণ হয় বাসু সাহেব একজন জিনিয়াস। জিনিয়াসদেরই এমন মগজের 2-4টে স্ক্রু আলগা থাকে। জগদানন্দের বাড়ি থেকে ফিরে এসে বাসু সাহেব শুনলেন তার জন্য একজন সাক্ষাৎ প্রার্থী নাকি অনেকক্ষণ অপেক্ষা করছে। আদালতে এমনিতেই নানা রকম ধকল গেছে। সেখান থেকে গিয়েছিলেন জগদানন্দের বাড়িতে। তারপর ক্লান্ত দেহে এতক্ষণে ফিরে এসেছেন নিজের ডেরায়। সন্ধ্যাবেলাটা তিনি কিছুক্ষণ একা থাকেন, কিছুটা স্ত্রীর সান্নিধ্যে গল্পগুজবে কাটান। এই সময় আগন্তুকের ঝামেলা বরদাস্ত হয় না তার। প্রশ্ন করেন, কে লোকটা, কি চায়? মিসেস বাসু বলেন, নাম বলতে আপত্তি আছে তার। ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক, বয়স আন্দাজ 30। বলেছেন ব্যাপারটা গোপন। বাসু সাহেব জুতার ফিতা খুলতে খুলতে বলেন, ব্যারিস্টারের কাছে সাঁঝের অন্ধকারে যে দেখা করতে আসে তার ব্যাপারটা গোপনীয় হয়ে থাকে রানু, সেটা কোনো সংবাদ নয়। কিন্তু কি করে এসেছে লোকটা? খুন না তহবিল তছরূপ? রানী দেবী হেসে বলেন, তোমার কি ধারণা সে কথা আমার কাছে স্বীকার করার পরেও ভদ্রলোকের গোপনীয়তা বজায় থাকত? ঠিক আছে, পাঠিয়ে দাও, আমি বাইরের ঘরে বসছি। একটু পরে ওর চেম্বারে যে ভদ্রলোক এসে ঢুকলেন তিনি মোটেই অপরিচিত ব্যক্তি নন, যদিও তার সাজে পোশাকে একটু অভিনবত্ব আছে। ধরাচূড়া খুলে রেখে নিতান্ত বাঙালি বাবুটি সেজে এসেছেন। কি ব্যাপার মনীষবাবু, হঠাৎ এইভাবে ছদ্মবেশে শত্রু শিবিরে? বসুন। মনীষ বর্মন ওর ভিজিটার্স চেয়ারে বসে বললে, আপনার একটা অভিযোগও কিন্তু টিকছে না বাসু সাহেব। প্রথমত এটা আমার ছদ্মবেশ নয়, নিতান্তই আমার নামরূপের উপযোগী বাঙালি পোশাক। দ্বিতীয়ত আমি শত্রুপক্ষের লোকও নই, বরং বলবো, পাছে আপনি আমার মধ্যে শত্রুপক্ষের আভাস পান, তাই পুলিশের সাজ পোশাক খুলে রেখে এসেছি। সংক্ষেপে আপনার সামনে যে বসে আছে সে ইন্সপেক্টর মনীষ বর্মন নয়, মনীষবাবু, ভূমিকাটা ভালোই হয়েছে। এবার বিষয়ে বস্তুতে আসা যাক। কি ব্যাপার? মনীষ কিন্তু সরাসরি বক্তব্যে আসতে পারল না। কোথায় যেন বাধছে। একটু ইতস্তত করল, নড়ে চড়ে বসল। শেষে গলাটা সাফা করে বলা শুরু করল, ভূমিকাটা আমার শেষ হয়নি বাসু সাহেব। মুখবন্ধ হিসেবে আরও কয়েকটা কথা বলে নিই, না হলে আমি ঠিক সহজ হতে পারছি না। বলুন। প্রথমে কিছুটা নিজের কথা বলি। আমার চাকরি 8 বছরের। কলেজে পড়াশোনায় ভালো ছাত্র ছিলাম। পুলিশের চাকরিতে উন্নতি হয়েছে বেশ তাড়াতাড়ি। কিন্তু চাকরির জীবনে একটা অভিশাপ থাকে, জানেন নিশ্চয়ই।
আমি সেই অভিশাপের খোরাক হয়েছি। যে কেসটা এখন আপনি আর আমি বিপরীত দিকে দাঁড়িয়েছি, আমি জগদানন্দবাবুর কেসটার কথা বলছি আর কি। সে কেসে আমি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। সব কথাই স্বীকার করব, আমার প্রথম থেকেই মনে হয়েছিল যোগানন্দ হত্যা মামলায় জগদানন্দকে আসামি করাটা ভুল হচ্ছে। আমি আমার রিপোর্টে প্রথম থেকেই বলে যাচ্ছি যে যোগানন্দকে জগদানন্দ খুন করেননি, করতে পারেন না। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার সঙ্গে একমত হতে পারলেন না। কর্তার ইচ্ছাই কর্ম। উপরওয়ালার নির্দেশ অনুসারে আমাকে কেস সাজাতে হলো। আমি মনে মনে জানতাম যে আপনি জগদানন্দকে নিরপরাধী বলে নিশ্চয়ই প্রমাণ করতে পারবেন। আজকে আদালতে আপনি মামলাটাকে যে পর্যায়ে নিয়ে গেছেন, তাতে আমার ধারণা যে সত্য, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। মজা হচ্ছে এই যে আমার ওপরওয়ালা কর্তৃপক্ষ সব বুঝেও তার গো ছাড়ছেন না। মনীষ বর্মন হঠাৎ নীরব হলো। অনেকক্ষণ অপেক্ষা করেও যখন দেখলেন ও আর কিছু বলছেন না, তখন বাধ্য হয়ে বাসু সাহেব বলেন, হুম, বুঝলাম। এখন আপনি কি চাইছেন ঠিক করে বলুন তো। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? ইচ্ছে করে কেসে হারবো? মনীষ ম্লান হেসে বলে, পুলিশের চাকরিতে এই হচ্ছে বিড়ম্বনা মিস্টার বাসু। আমি কেসটা হারলে আমার চাকরিতে একটা দাগ পড়বে। সরকারি ফাইলে শুধু লেখা থাকবে, কেসটা আমি ইনভেস্টিগেট করেছিলাম, আমি পরিচালনা করেছিলাম এবং এমনভাবে কেসটা সাজিয়েছিলাম যাতে অভিযুক্তের শাস্তি হয়নি। বাসু সাহেব একটু বিরক্ত হয়েই বলেন, কিন্তু আমি তার কি করতে পারি? সেই কথাই বলছি স্যার। আমার মনে হলো জগদানন্দ বেকসুর ছাড়া পেয়ে যান তো যান, কিন্তু প্রকৃত অপরাধীকে যদি আমরা ধরতে পারি, তাহলে এ অবস্থা থেকেও আমি ভরাডুবিতে ঠেকাতে পারবো। আপনার কীর্তি কাহিনী সবই আমার জানা। আপনার প্রতিটি কেস হিস্ট্রি খুঁটিয়ে পড়েছি আমি। তাই ভাবলাম আপনি কিছুতেই জগদানন্দকে মুক্ত করে আপনার কর্তব্য সমাপ্ত হয়েছে বলে মনে করবেন না। জগদানন্দকে কে হত্যা করেছে সে রহস্যটা ভেদ না করা পর্যন্ত আপনার রাতে ঘুম হবে না, ঠিক নয়? বাসু সাহেব একটা চুরুট ধরালেন। তাই আমি আদালত থেকে বাড়ি ফিরে জামাকাপড় ছেড়ে সোজা আপনার কাছেই চলে এসেছি। হুম, কিন্তু আপনার উপরওয়ালা কি এই তথ্যটা জানেন? না, জানেন না, কোনোদিন জানতেও পারবেন না। আমি চাই আপনাকে সাহায্য করতে, বরং বলা উচিত আপনার সাহায্যে রহস্যটা ভেদ করতে। আপনি কি রহস্যটার কিনারা করতে পেরেছেন? না, তবে কয়েকটা সম্ভাবনার কথা মনে জাগছে। আমার মনে হয় আরও কয়েকটি ক্লু পেলে হয়তো আমাদের পক্ষে রহস্যটা ভেদ করা সহজ হবে। সুতরাং সর্বপ্রথমে আমরা আমাদের সংগৃহীত ক্লুগুলো বিনিময় করি। আপনি কি বলেন? বাসু সাহেব বলেন, আমার আপত্তি নেই, তবে আমাদের সন্ধির শর্তগুলো তার আগে স্থির হওয়া প্রয়োজন। আপনি ঠিক কি চান তাই আগে বলুন। আমার তরফে একটি মাত্র শর্ত, জগদানন্দকে মুক্ত করেই আপনি থামবেন না, প্রকৃত খুনিকে চিহ্নিত করে দেবেন এবং কী সূত্রে তাকে চিহ্নিত করলেন তা শুধু আমাকেই জানাবেন। আমি রাজি, শুধু ওটুকুই নয়, প্রকৃত অপরাধীকে যাতে আপনিই গ্রেপ্তার করেন সে ব্যবস্থাও আমি করে দেব, যদি আদৌ তাকে ধরতে পারি। থ্যাংক ইউ স্যার। এরপর দীর্ঘ সময় ওরা নিজ নিজ তথ্যের আদান প্রদান করতে থাকেন। ইতিমধ্যে কৌশিকও বাসায় ফিরে এসেছিল। তাকেও ডেকে পাঠালেন বাসু সাহেব। তিনজনে গভীর আলোচনায় ডুবে গেলেন। বাসু সাহেব বলেন, মনীশবাবু, আপনি প্রথমে বলুন হত্যাকারী হিসেবে কাকে আপনার সন্দেহ হয় এবং কেন? মনীষ বললে, আমার বিশ্বাস যোগানন্দকে যে হত্যা করেছে তাকে আপনারা চেনেনই না। কৌশিক ঠাট্টা করে বলে, যা বাবা, গোয়েন্দা কাহিনীতে তো এমন হওয়ার কথা নয় মনীশবাবু। আসল অপরাধীকে ধরতে না পারলেও তার পরিচয় আমাদের পাওয়া উচিত ছিল। মনীষ বললে, প্রথম কথা, এটা গোয়েন্দা গল্প নয়, বাস্তব ঘটনা। দ্বিতীয় কথা, আমি বলতে চাই যোগানন্দকে যে হত্যা করেছে তাকে না চিনলেও যার নির্দেশে সে হত্যা করেছে তাকে আপনারা চেনেন। বাসু বলেন,
আর একটু পরিষ্কার করে বলুন। আমার ধারণা এটা পাকা হাতের কাজ, অ্যামেচার নয়, প্রফেশনাল খুনির কাজ। এ কথা মনে করছি যে ক্লুটার সাহায্যে সেটা আগে জানাই। সে খবর আপনাদের অজানা। আমি জানি ইউসিয়াংকে আপনারা সন্দেহজনক ব্যক্তি মনে করে নজরবন্দি করেছেন, কিন্তু যার মাধ্যমে করেছেন সেই জয়দীপ ছোকরা হচ্ছে অ্যামেচার, তাই ক্লুটার সন্ধান সে পায়নি। ইউসিয়াং সম্বন্ধে আমিও খবরাখবর নিয়েছি। আমার সংবাদ সূত্র বলছে ইউসিয়াং কলকাতায় এসে সর্বপ্রথমেই জগদানন্দের দ্বারস্থ হয়নি। সে কলকাতার আন্ডারগ্রাউন্ড জগতের সঙ্গেই প্রথম যোগাযোগ করে টেলিফোনে। দ্বিতীয়ত, জয়দীপের ধারণা ইউসিয়াং রবিবার সারা দিন একটা ট্যুরিস্ট বাসে শহর দেখে বেরিয়েছে। খবরটা ভুল। লোকটা অত্যন্ত শেয়ানা। সম্ভবত সে বুঝতে পেরেছিল তাকে কেউ হোটেলে নজরবন্দি করে রেখেছে, তাই রবিবার সকালে সে ট্যুরিস্ট বাসে রওনা হলেও এসপ্ল্যানেডে নেমে যায়, গুন্ডাদের গোপন আড্ডায় যায় এবং বিকাল ৩টা নাগাদ ট্যুরিস্ট বাসের প্রোগ্রাম অনুযায়ী আবার অন্যত্র বাসে চেপে বসে। জয়দীপের ধারণা রবিবার সমস্ত দুপুর সে ওই ট্যুরিস্ট বাসেই ছিল, তা সে ছিল না। তৃতীয়ত, সেই আন্ডারগ্রাউন্ড জগতের একজন কুখ্যাত গুন্ডা প্রকৃতির লোক পার্ক হোটেলে আসে, যে সময় ওই হোটেলে মহেন্দ্র এবং তার উকিল ইউসিয়াংয়ের সঙ্গে দেখা করে প্রায় সেই সময়ই। সে যে ঠিক কার সঙ্গে দেখা করতে এসেছিল তা জানি না, তবে আমার অনুমান লোকটা মহেন্দ্র বিশম্বর পার্টির সঙ্গে দেখা করতে আসেনি, এসেছিল ইউসিয়াংয়ের কাছেই। লোকটার নাম কি জানতে চান বাসু সাহেব? মনীষ বর্মন বলে, পিতৃদত্ত নামটা ঠিক কি তা জানি না। পুলিশের খাতায় তার নাম খোকা গুন্ডা। বার ২ তাকে খুনের মামলায় জড়ানো হয়েছিল, ২বারই পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। তবে ডাকাতির কেসে বছর ৫ একবার মেয়াদও কেটেছে। লোকটা রীতিমতো দাগী। ভবানীপুর থানায় তাকে প্রত্যহ সন্ধ্যায় হাজিরা দিতে হয়। কৌশিক বলে, ধরা যাক আপনার অনুমান সত্য, এখনটা কোনো অ্যামেচারের হাতে হয়নি, খোকাগুন্ডাই আসল অপরাধী। কিন্তু সেই ক্ষেত্রে মধ্যরাত্রিতে সে কি করে রুদ্ধদ্বার ঘরের ভিতরে ঢুকল? রুদ্ধদ্বার বলতে ২টো দরজা, সদর দরজা আর যোগানন্দের শয়নকক্ষের দরজা। ২টো দরজার কোনোটাই ভিতর থেকে ছিটকানি বা খিল দিয়ে বন্ধ ছিল না, গা তালা লাগানো ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে সবকটা দরজার ডুপ্লিকেট চাবির থোকাটাই ঘটনার পূর্বে চুরি হয়ে গিয়েছিল। কৌশিক বললে, তা গিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে ইউসিয়াংকে সন্দেহ করাটা কি স্বাভাবিক? বহিরাগত ইউসিয়াং কেমন করে নীলিমা দেবীর দেরাজ থেকে ডুপ্লিকেট চাবির গোছাটা চুরি করবে? মহেন্দ্রবাবু সেটা করতে পারে হয়তো, যেহেতু সে ওই বাড়িতে ছিল। কিন্তু আপনি তো বলছেন খোকাগুন্ডার সঙ্গে যোগাযোগ করেছিল ইউসিয়াং, মহেন্দ্র নয়। আর তার চেয়েও বড় কথা, মোটিভ। মহেন্দ্র অথবা ইউসিয়াং কি কারণে যোগানন্দকে হত্যা করবার উদ্দেশ্যে ভাড়াটে গুন্ডা লাগাবে, তাই বলুন। মনীষ বলে, এ বিষয়ে আমার থিওরি এই যে যোগানন্দকে হত্যা করার ইচ্ছা ইউসিয়াংয়ের আদৌ ছিল না। সে ভাড়াটে গুন্ডা লাগিয়েছিল মহেন্দ্রকে খুন করতে। ভেবে দেখুন, ওই খাটে মহেন্দ্রেরই রাত্রে শোয়ার কথা। ইউসিয়াং কেমন করে জানবে ওরা ঘর বদলাবে? কৌশিক অসহিষ্ণু হয়ে বলে, কিন্তু কে কোন ঘরে রাত্রে শোয় সেটা ইউসিয়াং জানবে কেমন করে? সে তো মাত্র ঘণ্টাখানেকের জন্য একবার ওই বাড়িতে গিয়েছিল, জগদানন্দের সঙ্গে কথা বলে চলে আসে। তারপরে কি জানা সম্ভব মহেন্দ্র কোন ঘরে রাত্রে শোয়? মনীষ সে প্রশ্নের জবাব না দিয়ে বাসু সাহেবকে বলেন, আপনি কি বলেন? বাসু সাহেব এতক্ষণ নীরবে ধূমপান করে যাচ্ছিলেন। নড়ে চড়ে বসে বলেন, আমি বলি কি, ঘরে বসে এসব তত্ত্ব আলোচনা না করে চলো আমরা একটু সরেজমিনে তদন্ত করে আসি। সরেজমিনে? সরেজমিনে তদন্ত? সে আবার কোথায়? বাসু বলেন, প্রথম কথা, মনীশবাবু, তুমি এখান থেকে ভবানীপুর থানায় একটা ফোন করে জেনে নাও সেই খোকাবাবু আজ তার হাজিরা দিয়ে গেছেন কিনা। যদি না দিয়ে গিয়ে থাকেন তবে তিনি এলে যেন তাকে আটকে রাখা হয়।
আমরা রাত 9টা নাগাদ ভবানীপুর থানায় যাব। দেখো তাকে পাওয়া যায় কিনা। মনীষ মনে মনে খুশি হলো। সে লক্ষ্য করেছে ইতিমধ্যে বাসু সাহেব আপনি থেকে তুমিতে নেমেছেন, অর্থাৎ মনীষ বর্মন তার স্নেহের পাত্রে উন্নীত হয়েছে। সোৎসাহে সে বাসু সাহেবের টেলিফোনটা টেনে নিয়ে ভবানীপুর থানার সঙ্গে যোগাযোগ করল। ভাগ্য ভালো, খোকাগুন্ডা এখনও তার হাজিরা দিতে আসেনি। মনীষ থানায় জানিয়ে রাখল সে এলে যেন তাকে আটকে রাখা হয়। বাসু বলেন, প্রয়োজন বোধে খোকাবাবুকে যেন আমার অ্যাকাউন্টে চা পান সিগারেট যোগান দেওয়া হয়, এটাও বলে রাখো। মনীষ হাসতে হাসতে বলে, তার প্রয়োজন হবে না। আপনি বিখ্যাত ক্রিমিনাল সাইডের ব্যারিস্টার। অপরাধ জগতের সবাই আপনার সঙ্গে পরিচিত হওয়াটা সৌভাগ্য বলে মনে করে। কিন্তু রাত 9টা বাজতে তো এখনও অনেক দেরি। এতক্ষণ কি করব আমরা? বাসু গাত্রোত্থান করেন। ওই যে বললাম, একটু সরেজমিনে তদন্ত করব। চলো পার্ক হোটেলটা ঘুরে আসি। 38 নম্বর কামরাটা একবার স্বচক্ষে দেখে রাখা ভালো। মনীষ উঠে দাঁড়ায়, বলে, যেতে চান চলুন, কিন্তু একটা কথা বলে রাখি। ইউসিয়াং ওই ঘরটা ছেড়ে দিয়েছিল রবিবার রাত 10টায়। সেখানে অ্যাশট্রেতে কোনো চুরুটের ছায়া অথবা ছেঁড়া কাগজের ঝুড়িতে কিছুই পাবেন না। ইতিমধ্যে হয়তো একাধিক বোর্ডার ওই ঘরে বাস করে গেছে। বাসু সাহেব আবার চটিজোড়া খুলে জুতো পায়ে দিতে দিতে বলেন, তা কি আগে ভাগে কেউ বলতে পারে? কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। কি কৌশিক, যাবে নাকি? কৌশিক দৃঢ়ভাবে মাথা নেড়ে বললে, নিশ্চয় নয়। এতদিন পরে সেই ঘরটা সার্চ করতে যাওয়ার মতো বাসনা আমার আদৌ নেই। বাসু বললেন, ঠিক আছে, পরে কিন্তু তুমিই পস্তাবে। চলো হে মনীশবাবু। ধুতি পাঞ্জাবি পরিহিত হওয়া সত্ত্বেও পার্ক হোটেলের ম্যানেজার মনীষ বর্মনকে চিনতে পারল। ইতিপূর্বেই সে একবার ধরাচূড়া পড়ে তদন্ত করে গেছে। বললে, বলুন স্যার, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? মনীষ বাসু সাহেবের পরিচয় দিয়ে বললে, ইনি একবার ওই 38 নম্বর ঘরটা দেখতে চান। তাহলে প্রথমেই জানতে হয় ঘরটা অকুপাইড কিনা। ম্যানেজার রিসেপশন কাউন্টারে ফোন করে জেনে নিয়ে বললে, ভাগ্য ভালো, ঘরটা এখন ফাঁকা, একটু আগেই খালি হয়েছে। আমিও আপনাদের সঙ্গে আসব? বাসু বললেন, কোনো প্রয়োজন নেই, একজন রুম অ্যাটেন্ডেন্টকে শুধু আমাদের সঙ্গে দিন। হোটেল বয়ের সঙ্গে ওরা লিফটের করে 3তলায় উঠে এলেন। ত্রিতলের একক শয্যা বিশিষ্ট 38 নম্বর ঘরটা করিডোরের শেষ প্রান্তে। হোটেল বয় ঘরের তালা খুলে দিল। বাসু সাহেব ঘরটা ঘুরে ঘুরে দেখলেন। কি দেখলেন তা তিনিই জানেন। অতি সংক্ষেপে পরিদর্শন শেষ করে এসে বললেন, চলো এবার নিচের রিসেপশন কাউন্টারে যাই। নিচের রিসেপশন কাউন্টারে আবার দেখা হয়ে গেল ম্যানেজার ভদ্রলোকের সঙ্গে। তিনি বললেন, কি হলো ব্যারিস্টার সাহেব, পেলেন কিছু? তা কিছু পেলাম বই কি। এবার আমি দেখতে চাই আপনাদের হোটেল রেজিস্টারখানা, যদি কোনো আপত্তি না থাকে। ম্যানেজার বললেন, আপত্তি? বলেন কি? মিস্টার বর্মন যখন চাইছেন তখন সব রকম সাহায্য করব আমরা। আসুন। ম্যানেজার পরিচয় করিয়ে দিলেন, এ হচ্ছে মিস এডনা পার্কার। আমি যদি না থাকি তাহলে এর কাছে যা জানতে চান তা জেনে নিতে পারেন। মিস এডনা পার্কার রিসেপশন কাউন্টারে ডিউটি দিচ্ছিল। বছর 22-23 বয়স। দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি দেখাচ্ছে উগ্র সাজের চটকে। নীল চোখ, সোনালি চুল, সবিনয়ে বললে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার্স? বাসু সাহেব ওর কাছ থেকে হোটেলের রেজিস্টারখানা চেয়ে নিয়ে খুঁটিয়ে দেখতে থাকেন। এ কয়দিনে কয়েক পাতা এগিয়ে এসেছে খাতাটা। পাতা উল্টে খুঁজে বের করলেন উনি। হ্যাঁ, এই তো ইউসিয়াংয়ের হস্তাক্ষর। শুক্রবার সন্ধ্যা 7:10 সে হোটেলে চেক ইন করে। 38 নম্বর ঘর। স্থায়ী ঠিকানার ঘরে বর্মার একটি বাড়ির নম্বর। প্রফেশনের ঘরে লিখেছে বিজনেসম্যান, ব্যবসায়ী, বর্মার নাগরিক।
পাসপোর্ট নম্বরের উল্লেখও করতে হয়েছে। রবিবার রাত 10:15 সে হোটেলের গাড়ি নিয়েই হোটেল ত্যাগ করে যায়। বাসু সাহেব ডায়েরিতে সবকিছু টুকে নিলেন। লক্ষ্য করে দেখলেন পরের পৃষ্ঠাতেই আছে জয়দীপের স্বাক্ষর। সে রবিবার সন্ধ্যা 7টা নাগাদ হোটেলের খাতায় সই করেছিল। অর্থাৎ কৌশিকের সঙ্গে কথাবার্তা বলে সে সোজা চলে এসেছিল এই হোটেলে। জয়দীপের এন্ট্রিটাও খুঁটিয়ে দেখলেন বাসু সাহেব। কত নম্বর ঘরে সে উঠেছিল, কবে, কটার সময় সে হোটেল ছেড়ে দেয়। খাতাটা বাসু সাহেব বাড়িয়ে ধরেন ম্যানেজারের দিকে। বলেন, এই রেজিস্টারখানা মামলার প্রয়োজন হতে পারে। আপনি বরং এটা আপনার নিজস্ব সিন্ধুকে তুলে একটা নতুন খাতা এখন এই মুহূর্ত থেকেই চালু করুন। এতে ইউসিয়াংয়ের সই আছে, নিজ স্বীকৃতি মতো তার স্থায়ী ঠিকানা, পাসপোর্ট নাম্বার ইত্যাদিও আছে। ম্যানেজার বললেন, খাতাটা এখনই কাউন্টার থেকে সরিয়ে ফেলা সম্ভবপর নয়। যেসব বোর্ডার এসেছেন, এখনও হোটেলে আছেন, তাদের নামগুলি নতুন খাতায় কপি করে নিতে হবে প্রথমে। বাসু বললেন, বেশ, এখনই কপি করতে দিন, কিন্তু সেক্ষেত্রে খাতার কোনো ফিগার যাতে কেউ ট্যাম্পার না করে সেই জন্য আমি আপনাকে কয়েকটি এন্ট্রিতে গোল চিহ্ন দিয়ে সই দিতে অনুরোধ করব। ম্যানেজার বললেন, এতে কোনো অসুবিধা নেই। আপনি যে যে ফিগারগুলো গোল চিহ্ন দিয়ে দেবেন, আমি তার পাশে পাশে সই করে দিচ্ছি। বাসু সাহেব খাতাখানি টেনে নিলেন। 3-4টি এন্ট্রিতে গোল চিহ্ন দিয়ে ফেরত দিলেন। ম্যানেজার তার পাশে পাশে সই দিলেন। মনীষ কৌতূহল সম্বরণ করতে পারে না। বলে, মাপ করবেন মিস্টার বাসু, আমি কিন্তু মাথামুন্ডু কিছুই বুঝছি না। এ খাতায় গোজামিল দিতে চাইবে কে? কেন? ইউসিয়াং তো এখানে মিথ্যা কিছু লেখেনি। তার চেক ইন টাইম, চেক আউট টাইম, রুম নম্বর, স্থায়ী ঠিকানা, পাসপোর্ট নম্বর সবই তো জেনুইন। বাসু সংক্ষেপে বলেন, সাবধানের মার নেই। বাই দ্য ওয়ে, মনীশবাবু, ইউসিয়াং কলকাতায় এসে খোকা গুন্ডার সঙ্গে যোগাযোগ করছিল, এটা তুমি কোন সূত্রে জানলে? এ ব্যাপারটাও বুঝে নেওয়ার দরকার, কারণ ইউসিয়াং নিজেই বলেছে যে সে এই প্রথম কলকাতায় আসছে। সেক্ষেত্রে তার পক্ষে অমন একটি কুখ্যাত গুন্ডার সন্ধান পাওয়া বিস্ময়কর নয়। মনীষ বললে, আপনার শেষ প্রশ্নটার জবাব জানি না, কিন্তু প্রথম প্রশ্নটার জবাব দিতে পারি। পার্ক হোটেল কর্তৃপক্ষ খুব সাবধানী। হোটেল থেকে কোনো বোর্ডার বাইরে কোনো ফোন করলে তা অপারেটরের মাধ্যমে যায়। কোনো ঘরেই অটোমেটিক ফোন নেই। এদের অপারেটরের কাছে নাম্বার চাইতে হয়, অপারেটর যোগাযোগ করে দেয়। বোর্ডারকে টেলিফোনের জন্য আলাদা চার্জ দিতে হয়। তাই অপারেটর খাতায় লিখে রাখে কোন বোর্ডার কটার সময় কত নম্বরে ফোন করছে। সেই সূত্র থেকেই মনীষ সাদা বাংলায় কথা বলছিল এখন। এবারে ঘুরে মিস এডনা পার্কারকে ইংরেজিতে বললে, আপনাদের সেই টেলিফোনের খাতাটা দেখি। খাতাটা থাকে পাশের টেলিফোন অপারেটরের কাছে। মিস পার্কার খাতাখানা নিয়ে এলো। মনীষ তার পাতা উল্টে দেখালো, শনিবার রাত্রে 38 নম্বর ঘর থেকে ইউসিয়াং একটি টেলিফোন করেছিল। সে নম্বরটি চিহ্নিত, অর্থাৎ যে নম্বরে খোকাগুন্ডার সন্ধান পাওয়া যেতে পারে। বাসু সাহেব বলেন, এটাও একটা জব্বর এভিডেন্স। এ খাতাখানাও সেফ কাস্টডিতে সরিয়ে রাখা ভালো। খাতাখানা উনি খুঁটিয়ে দেখলেন, আর যেসব নম্বরে ফোন করা হয়েছে সেই নম্বরগুলিও উনি ডায়েরিতে টুকে নিলেন। কয়েকটি স্থানে কালি দিয়ে গোল চিহ্ন দিলেন। ম্যানেজার সাহেবকে আবার সই দিতে হলো। রাত প্রায় 8:30 নাগাদ ওরা বেরিয়ে গেলেন ভবানীপুর থানার দিকে। ভবানীপুর থানায় তীর্থের কাকের মতো বসে আছে খোকাবাবু। ছিপছিপে গরম, হৃষ্টপুষ্ট মোটেই নয়। কে বলবে লোকটা গুন্ডা? সাজ পোশাকে রীতিমতো ভদ্র সন্তান। সুচাগ্র একটি নূর আছে, মাথায় বড় বড় চুল পিছনে ফেরানো, মুখে বসন্তের দাগ। নেহাত গোবেচারি ধরন। বাসু সাহেবকে নিয়ে মনীষ ঘরে ঢুকতেই লোকটা তড়াক করে টুল ছেড়ে উঠে দাঁড়ালো। বিনীত নমস্কার করে বললে, আবার কি কসুর হলো স্যার আমার? এরা আমাকে ঘরে যেতে দিচ্ছে না। বাসু সাহেব আসন গ্রহণ করে বললেন, অপরাধ এবার তুমি করনি খোকাবাবু, কিন্তু
অপরাধ কেউ না কেউ এখনও তো করছে। তাদেরই একজনকে ধরবার জন্য তোমার সাহায্য চাইছি। যা জিজ্ঞেস করব সত্য জবাব দেবে। মিথ্যা বললে তুমিই ফাঁসবে কিন্তু। বলুন স্যার। মিছে কথা আমি কখনো বলি না, মা ওলাইচণ্ডীর কসম। কোকাগুন্ডা এখনো গরুর পক্ষী। ইউসিয়াক নামে একজন পর্মী ভদ্রলোককে চেনো? না স্যার, অমর নাম বাপের জন্মে শুনিনি। এত তারিখ শনিবার রাত্রি 9টার সময় তুমি পার্ক হোটেলে গিয়েছিলে? খোকা দু চোখ বুজে অনেকক্ষণ চিন্তা করে বললে, আগে না, সেই শনিবার আমি রানাঘাটে গেছিলাম স্যার। থানার বড়বাবুর কাছে ছুটি নিয়ে গেছিলাম। শনিবার হাজিরা দিইনি। পেত্তাই না হয় বড়বাবুকে সুদান। বাসু সাহেব ধমক দিয়ে ওঠেন, তা থেকে কি প্রমাণ হয় তুমি শনিবারের থানায় হাজিরা দাওনি? মানে কি তুমি কলকাতায় ছিলে না? ছুটিতে ছিলাম স্যার, রানাঘাটে মা ওলাইচণ্ডীর দিব্যি। শনিবার রাত্রে কেউ তোমাকে রানাঘাটে দেখেছে? প্রমাণ করতে পারবে? পারবো স্যার, আমার শালার সাপ্রাই ছিলাম, সে শালা সাক্ষী দেবে। শালার নাম কি ধর্মপুত্তুর? আগে না স্যার, যুধিষ্ঠির। বাসু সাহেব হেসে ফেলেন, তারপর বললেন, ঠিক আছে, যাহা ধর্মপুত্র তাহা যুধিষ্ঠির। তার সাক্ষ্যকে কে অস্বীকার করবে? এবার বলো তো খোকাবাবু, তার পরের সোমবার রাতে তুমি কোথায় ছিলে? রাত কটায় স্যার? এই ধরো রাত 12টা নাগাদ। নির্জয় সত্যি কথা বলবো স্যার? অপরাধ নেবেন না তো? না, বলো না। মা ওলাইচণ্ডীর নামে না হয় একটা সত্যি কথাই বললে। কথাটা পাঁচকান হলে আমার ঝঞ্ঝাট হবে কিন্তু। খুব গোপন ব্যাপার নাকি? তা হোক, বলেই ফেলো। সৌরভীর ঘরে ছিলাম স্যার। সৌরভী? কোথায় তার ঘর? হাড় কাটা গলি। দেখবেন স্যার, কথাটা আমার বউয়ের কানে যেন না ওঠে। মাগি ভীষণ কাণ্ডার, কিছুতেই শালি বিশ্বাস করে না, আমি ও পাড়ায় যাই না। পরদিন কোর্টে যাবার পথে বাসু সাহেবের গাড়ি এসে থামল বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িটার সামনে। বেলা 8:45। আদালতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছে। বাসু গটগট করে উঠে গেলেন দ্বিতলে। জগদানন্দের ঘরে ঢুকে দেখলেন বৃদ্ধ ঠিক কালকের মতোই স্থির হয়ে বসে আছেন ইজি চেয়ারে, যেন সারা রাত তিনি ওখানে ওভাবেই বসে আছেন। বাসু জানেন সেটা সত্য নয়, তবু এটাও জানেন ওইভাবে বসে থাকাটাই এখন তার স্বাভাবিক ভঙ্গি। কাছে এগিয়ে এসে বললেন, সেনমশাই, দোষটা আমার নয়, আপনার। আপনি ভাইটাল ক্লুটা আমার কাছ থেকে গোপন রেখেছিলেন বলেই এতদিন কষ্ট পেলেন। ভ্রু কুঞ্চন করে জগদানন্দ বলেন, ভাইটাল ক্লু বলতে ওই দানপত্র করার খবরটা নীলুকে জানানো? এক্স্যাক্টলি। আপনার ক্লু পেয়ে আমি বাকি তদন্তটা করেছি। সমস্ত রহস্যটা পরিষ্কার হয়ে গেছে। আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আজ আপনাকে বেকসুর খালাস করিয়ে আনব। শুধু তাই নয়, যে আপনার ভাইপোকে হত্যা করেছে আজ তাকে গ্রেপ্তার করা হবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আদালতে পুলিশ প্রস্তুত থাকবে। জগদানন্দের ঠোঁট দুটি নড়ে উঠল, কিছু বলতে পারলেন না তিনি। আপনি তৈরি হয়ে নিন। ভয় কি? আজই তো এই যন্ত্রণার শেষ। ও ঘর থেকে বেরিয়ে এসে তিনি টোকা দিলেন নীলিমার ঘরের দরজায়। সে সাজ পোশাক পাল্টাচ্ছিল। দরজা খুলে দিয়ে বললে, এ সময় আপনি হঠাৎ? বাসু বিনা সংকোচে ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের টুলটা টেনে নিয়ে বসলেন। বললেন, নীলিমা, বসো এখানে, তোমাকে একটা কথা বলার আছে। মেয়েটি বসল। তার শুধু এক চোখে কাজল। সে সংকোচ করল না তাই বলে, তোমাকে দুটো কথা বলবো, একটা আনন্দের সংবাদ, একটা দুঃখের। কোনটা আগে শুনতে চাও? আনন্দের সংবাদটা। আজ আদালতে তোমার দাদু বেকসুর খালাস হয়ে যাবেন।
প্রকৃত অপরাধী কে তা জানা গেছে। নীলিমা উঠে দাঁড়িয়ে বলে, বলেন কি, কে সে? মাথা নাড়লেন বাসু। নট নাও, এবার দুঃসংবাদটা জানাই। আজ তোমার একটা বিরাট লোকসানের দিন। নীলিমা বললে, বুঝেছি, কিন্তু তাতে আমার দুঃখ নেই। এ বাড়ির অধিকার যদি না পাই, দাদুর সম্পত্তির কণা মাত্র না পাই, তাহলেও আমি দুঃখ করব না। দাদু যে মাথা সোজা করে আজ বাড়ি ফিরে আসবেন, এই আনন্দে আমাকে সব দুঃখের হাত থেকে রক্ষা করবে। বাসু ওর খোপাটা নেড়ে দিয়ে বললেন, ভগবান তোমাকে সেই মনোবলই দিন। ঠিক কাটায় কাটায় 10টার সময় আদালত বসল। অসমাপ্ত সাক্ষ্য দিতে উঠে দাঁড়াল জয়দীপ। কোর্ট পেশকার মনে করিয়ে দিল, গতকাল হলফ নেওয়া আছে বলে আজ তাকে হলফ নিতে হচ্ছে না, কিন্তু সে আজ যা বলবে তা হলফ নিয়ে বলা জবানবন্দি। সাক্ষী বলল, সে জানে। বাসু প্রশ্ন করেন, কাল আপনি আপনার জবানবন্দিতে বলেছিলেন যে সোমবার সকালে আপনি পার্ক হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যান। ঠিক কটায় চেক আউট করেন? জয়দীপ বললে, ঠিক সময়টা আমার মনে নেই। সোমবার সকালের দিকে 7টা থেকে 9টা। থ্যাংক ইউ। আচ্ছা জয়দীপ বাবু, এবার বলুন, আপনি কি বিবাহিত? জয়দীপের মুখ চোখ লাল হয়ে ওঠে, মাথা নিচু করে বলে, হ্যাঁ। আপনার স্ত্রীর নাম কি? মাইতি আপত্তি করেননি। সাক্ষী নিজেই বলে ওঠে, সে প্রশ্ন অপ্রাসঙ্গিক। সেটা আদালত বুঝবেন। আপনার স্ত্রীর নাম কি? জয়দীপ বিচারককে সরাসরি প্রশ্ন করে, আমি কি ও প্রশ্নের জবাব দিতে বাধ্য? অফকোর্স ইউ আর। জয়দীপ মাথা নিচু করে বললে, নীলিমা সেন। আদালতে একটা মৃদু গুঞ্জন উঠল। সকলের দৃষ্টি গেল আসামির দিকে। নীলিমা সেন অর্থে আসামির নাতনি? হ্যাঁ, তাই। কবে ও কিভাবে আপনাদের বিবাহ হয়েছে? দাঁতে দাঁত চেপে জয়দীপ বললে, ঘটনার আগের শনিবার। ঘটনার আগে এবং ওই শনিবারেরও আগে আপনার হবু স্ত্রী কি আপনাকে জানিয়েছিলেন যে ইতিপূর্বেই জগদানন্দ একটা দানপত্র যোগে আপনার হবু স্ত্রীকে বসত বাড়িটি দিয়ে গিয়েছেন? আপনার হবু স্ত্রীকে বসত বাড়িটি দিয়ে দিয়েছেন ও বাড়ির মালিক আপনার হবু স্ত্রী? হ্যাঁ না না? সাক্ষী একটু ভেবে নিয়ে বললে, হ্যাঁ। অর্থাৎ ঘটনার দিন আপনি জানতেন যে উইল মোতাবেক মহেন্দ্রবাবু কোনোদিনই ওই বাড়ির দখল পাবে না? ইয়েস। ইয়েস। আপনি এ কথাও জানতেন যে উইল মোতাবেক মহেন্দ্রবাবু ছাড়া অন্যান্য বেনিফিশিয়ারি তাদের ভাগ পাবে, অর্থাৎ যোগানন্দ 50,000 টাকা পাবেন? না জানার কি আছে? আপনি আরও জানতেন যে উইলটা যদি খোয়া যায় তাহলে আপনার স্ত্রী স্বাভাবিক ওয়ারিশ হিসেবে ওই 50,000 টাকা পাবেন? মাইতি আপত্তি জানান, এইসব প্রশ্ন নাকি অপ্রাসঙ্গিক। বিচারক সেটা মেনে নিতে রাজি হলেন না। ফলে সাক্ষীকে স্বীকার করতে হলো সে সেটা জানত। এবার বলুন জয়দীপবাবু, সোমবার আপনি যখন বিকাল 5টায় ওই বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়ি ছেড়ে চলে যান, তখনও আপনি জানতেন না যে কৌশিকবাবু সে রাত্রে ওখানে থাকবেন, যেহেতু জগদানন্দবাবু আপনার প্রস্থানের পরে কৌশিকবাবুকে ওই প্রস্তাব দেন? ইয়েস। হ্যাঁ, তাই। তার মানে দাঁড়াচ্ছে সোমবার বিকালে ওই বাড়ি ছেড়ে চলে আসার সময় আপনার জানা ছিল না যে কৌশিকের রাত্রিবাসের প্রয়োজনে মহেন্দ্রবাবু এবং যোগানন্দ ঘর বদলাবে? সাক্ষী চটে উঠে বলে, আপনি কি বলতে চান? আমি খুন করেছি? বাসু শান্তভাবে বলেন, আমি বলতে চাই না মিস্টার রায়, আমি শুনতে চাই। আমার প্রশ্নের জবাব শুনতে চাই। বলুন বলুন। না, আমি জানতাম না সেই রাত্রে কে কোথায় শুচ্ছেন। ওটা তো আমার প্রশ্নের জবাব নয়।
আপনি জানতেন না? নয়, আপনি জানতেন যে যে খাটে যোগানন্দ নিহত হয়েছেন ওই খাটে মহেন্দ্রবাবুর শয়ন করার কথা। সোজা হিসাবটা স্বীকার করছেন না কেন? বেশ, তাই না হয় হলো, তাই জানতাম আমি। এবং জানতেন যে মহেন্দ্রবাবুর বালিশের নিচে রাখা আছে ওই উইলটা, যেটা খোয়া গেলে আপনার হবু স্ত্রী, আই বেগ ইউর পার্ডন, ততক্ষণে তিনি আপনার স্ত্রী। ওটা সোমবারের ঘটনা। হ্যাঁ, আপনার স্ত্রী 50,000 টাকা পাবেন, স্বামী হিসেবে, যাতে আপনারও অধিকার বর্তাবে। মাইতি উঠে দাঁড়ালো। অবজেকশন, ইওর অনার। এইসব কি অবান্তর প্রশ্ন? বিচার হচ্ছে কার, আসামির না সাক্ষীর? বিচারক দৃঢ় স্বরে বললেন, অবজেকশন ওভার রুলড। আনসার দ্যাট। না, আমি জানতাম না উইলটা কোথায় রাখা আছে। আমার তা জানার কথা নয়। জয়দীপবাবু, এবার স্বীকার করুন, সেদিন রাত প্রায় 12টার সময় আপনি বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে ফিরে আসেন এবং ডুপ্লিকেট চাবি দিয়ে। চিৎকার করে ওঠে সাক্ষী, ডুপ্লিকেট চাবি আমি কোথায় পাবো? পাবেন আপনার স্ত্রীর শয়নকক্ষের ড্রয়ারে, যে ঘরে একমাত্র আপনারই প্রবেশ অধিকার ছিল। বাট প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। স্বীকার করুন, রাত 12টায় ওই বাড়িতে ফিরে আসেন। ইয়েস অর নো? নো, অ্যান এমফাটিক নো। রাত 12টায় আমি ওখান থেকে অনেক অনেক দূরে, 15 মাইল, দমদমের ভিআইপি হোটেলের 22 নম্বর ঘরে। রাত 12:40 যেখানে মিস্টার ইউসিয়াং টেলিফোন ধরেছিলেন তার ঠিক পাশের ঘরে। দ্যাটস ইয়োর অ্যালিবাই, আপনার বজ্রবাঁধনী রক্ষা কবচ। ঘটনার মুহূর্তে আপনি ছিলেন দমদমে, তাই নয়? সাক্ষী জবাব দেয় না। জ্বলন্ত দৃষ্টিতে সে তাকিয়ে থাকে প্রশ্নকর্তার দিকে। বাসু সাহেব বিচারকের দিকে ফিরে বললেন, মিলর্ড, ঘটনার পারম্পর্য রাখতে বর্তমান সাক্ষীকে সাময়িকভাবে অপসারণ করে আমি অপর একটি সাক্ষীর সাক্ষ্য নিতে চাই। মাইতির তাতে আপত্তি নেই। বিচারক বললেন, নো অবজেকশন। নবীন সাক্ষীর নাম ঘোষণা করল নকিব। সাক্ষ্য দিতে এলেন এডনা পার্কার, অ্যাংলো ইন্ডিয়ান, পার্ক হোটেলের রিসেপশন কাউন্টারে কাজ করেন। বাসু সাহেব তার নাম ধাম পরিচয় প্রতিষ্ঠা করে জিজ্ঞাসা করলেন, আপনি কি গত মাসের পার্ক হোটেলের রেজিস্টারটা সঙ্গে করে এনেছেন? এনেছি। ওটা দেখে আপনি আদালতকে জানাবেন কি যে গত অমুক তারিখ রবিবার ঠিক কটার সময় জয়দীপ রায় স্বনামে আপনাদের হোটেলে 40 নম্বর ঘরটা বুক করেন? সাক্ষী রেজিস্টার দেখে বললেন, সন্ধ্যা 7টায়। কবে কটার সময় তিনি ওই ঘরটি ছেড়ে দেন? মঙ্গলবার সকাল 7টায়। জাস্ট মিনিট, ঠিক করে দেখে বলুন, সোমবার সকাল 7টা নয় তো? না, মঙ্গলবার সকাল 7টায়। ওই তারিখ এবং সময়টা কি লাল কালি দিয়ে গোল্লা দেওয়া আছে এবং তার পাশে কি একটি সই দেওয়া আছে? থাকলে কার সই? গোল্লা দেওয়া আছে, সই দেওয়াও আছে। সইটা আমাদের ম্যানেজারের। কেন তিনি ওটা সই দিয়েছেন তা আপনি জানেন কি? জানি। ম্যানেজার সাহেব আমাকে জানিয়েছেন যে আপনি তাকে ওই রকম অনুরোধ করেছিলেন। হোটেল রেজিস্টার যাতে ট্যাম্পার না হয়, তাই তিনি সাবধান হয়েছিলেন। আমাকে তিনি ওই রেজিস্টারটা সেফ কাস্টডিতে রেখে একটি নতুন রেজিস্টার খুলতে বলেন। তিনি আরও বলেন, এই বিষয়ে আমাকে সমন করা হবে। ওই তারিখ এবং সময় কোনো একটি খুনের মামলার গুরুত্বপূর্ণ এভিডেন্স। এবার আপনি ওই গুরুত্বপূর্ণ এভিডেন্সটি আদালতে দাখিল করুন। এডনা পার্কার সেটা জমা দেবার পর বাসু তাকে পুনরায় প্রশ্ন করেন, বোর্ডারদের টেলিফোন কলের বিল তৈরি করবার জন্য যে রেজিস্টার রাখা হয়, আপনি কি সেটাও এনেছেন? এনেছি। ওটা দেখে বলুন তো, সোমবার না ইংরেজি মতে মঙ্গলবার রাত 12:40 ওই 40 নম্বর ঘর থেকে দমদম ভিআইপি হোটেলে কি একটা টেলিফোন করা হয়েছিল? সাক্ষী কি জবাব দিলেন তা শোনা গেল না। ঠিক তার পূর্ব মুহূর্তেই কোর্টের প্রবেশপথে কি একটা হাঙ্গামা বেঁধে গেল। ওইদিকে একটা হইচই ছুটোছুটি শুরু হয়ে গেল। বিচারক বারংবার হাতুড়ির শব্দ করলেন, কিন্তু গণ্ডগোল থামল না।
একজন কোর্ট পেয়াদা ছুটে এসে বিচারকের কানে কানে কি একটা কথা নিবেদন করল। তৎক্ষণাৎ দাঁড়িয়ে ওঠেন জাস্টিস ভাদুরী। বললেন, কোর্ট অ্যাডজার্নড ফর হাফ অ্যান আওয়ার। এতক্ষণে ব্যাপারটা জানা গেল। আদালত থেকে কে একজন সাক্ষী ছুটে পালিয়ে যাবার চেষ্টা করছিল। পুলিশ প্রস্তুতি ছিল। আদালতের এখতিয়ারভুক্ত এলাকা পার হতেই লোকটাকে পুলিশ ইন্সপেক্টর মনীষ বর্মন জাপটে ধরে। কিছুটা ধস্তাধস্তি, পরে লোকটা গ্রেপ্তার হয়। শেষ পর্যন্ত জয়দীপ, এ যে আমি স্বপ্নেও ভাবিনি, বললে কৌশিক। শ্যামল বললে, আমিও না। জয়দীপ দাদুর ছোরা দিয়ে মেশোকে খুন করবে, এই যেন ভাবাই যায় না। বাসু সাহেব বলেন, তোমাদের কোথায় ভুল হচ্ছিল জানো? খুন করার পূর্ব মুহূর্তে জয়দীপ জানত সে মহেন্দ্রকেই খুন করেছে, যোগানন্দকে নয়। ওরা যে ঘর বদলেছে সে কথা সবাই জানত না তিনজন, ইউসিয়াং, আমি আর জয়দীপ। দ্বিতীয় কথা, জয়দীপের খুন করার আসল উদ্দেশ্য শুধু মহেন্দ্রকে হত্যা করা নয়, মহেন্দ্রের বালিশের নিচে যে উইলটা আছে সেটা হস্তগত করা এবং ওই সঙ্গে জগদানন্দকে ফাঁসিতে ঝোলানো। একটা কথা নিশ্চয়ই স্বীকার করবে, জগদানন্দের বদলে মহেন্দ্র খুন হলে, ওই ছোড়ায় খুন হলে জগদানন্দ জামিন পেতেন না। বর্তমান মামলায় জগদানন্দের খুন করার কোনো মোটিভ খুঁজে পাওয়া যায়নি। জোড়াতালি দিয়ে পুলিশ যে কেসটা সাজিয়েছে সেটা ধোপে টিকল না, টেকার কথাও নয়। কিন্তু যোগানন্দের বদলে মহেন্দ্র খুন হলে জগদানন্দকে বাঁচানো প্রায় অসম্ভব হতো। কৌশিক প্রশ্ন করে, তাহলে জয়দীপ পার্ক হোটেল থেকে এসে খুন করার পর রাত 12:40 দমদমে ফোন করলো কেন? ধাপে ধাপে ভেবে দেখো। প্রথমত, জয়দীপের প্রথম পরিকল্পনাটা কি ছিল? মহেন্দ্র নিহত হবে জগদানন্দের ছোড়ায়। মহেন্দ্রের বিছানার তলা থেকে উইলটা চুরি যাবে এবং জগদানন্দ ফাঁসিতে ঝুলবেন। উইল না থাকায় সমস্ত সম্পত্তির মালিক হবে তার স্ত্রী, অর্থাৎ সে নিজে। কিন্তু খুন করেই সে নিজের ভুলটা বুঝতে পারল। হয়তো টর্চের আলোয় সে দেখেছিল খুন হয়ে গেল যোগানন্দ। তখন আর কিছু করার নেই। মহেন্দ্র কোন ঘরে শুয়েছে তা সে জানে না, ফলে দ্বিতীয় খুন করবার মতো সাহস তার তখন নেই। সে পালিয়ে গেল পার্ক হোটেলে। পার্ক হোটেলের ঘরটা সে ছাড়েনি, যদিও দমদমের হোটেলেও স্বনামে একটা ঘর নিয়েছিল। খুব সম্ভব একটা অ্যাটাচি কেস নিয়ে এসেছিল, তার ভিতর রক্তাক্ত গায়ের চাদরটা সে লুকিয়ে নিয়ে যায়। সর্বাঙ্গ চাদর মুড়ি থাকায় তার গায়ে বা জামা কাপড়ে রক্ত লাগেনি। পার্ক হোটেলে পৌঁছে তার মনে হলো জগদানন্দের পক্ষে যোগানন্দকে হত্যা করার কোনো হেতু খুঁজে পাওয়া যাবে না। তখনও যোগানন্দের পক্ষে ব্ল্যাকমেইলিং করার আশারে পরিকল্পনাটা পুলিশ করেনি। ও স্থির করল ওকে দুটো জিনিস তখনই করতে হবে। প্রথমত, নিজের জন্য একটা মোক্ষম অ্যালিবাই তৈরি করা। দ্বিতীয়ত, সন্দেহটা মহেন্দ্র বিশম্বর পার্টির ঘাড়ে চাপিয়ে দেওয়া। তারই ফলশ্রুতি ওই টেলিফোন। পার্ক হোটেল থেকে সে দমদমে ফোন করে ইউসিয়াংয়ের জবাবগুলো লিখে রাখে। আমাদের বলে সে দমদমে হোটেলে পাশের ঘর থেকে ওই জবাবগুলো শুনে শুনে লিখেছে। কৌশিক বললে, তা না হয় বুঝলাম, কিন্তু আপনি ওকে কেমন করে সন্দেহ করলেন? ওই টেলিফোন কলটা থেকেই। কে ওটা করতে পারে? কেন? বিশম্বরবাবু, মহেন্দ্র, যদি ওরাই এটা করে থাকেন? ভুল বলছ কৌশিক, তা কি করে সম্ভব? প্রথম কথা, ওরাই যদি খুন করে থাকে তবে সেটা ওরা মধ্যরাত্রে কেন জানাতে যাবে ইউসিয়াংকে? কাজের কথা তো কিছু ছিল না, একমাত্র সকালবেলা একটা অ্যাপয়েন্টমেন্ট করা ছাড়া। তার জন্য ওই মাঝরাতে ওরা ওই ভাষায় টেলিফোনে কথা বলবে? ওই পথের কাটা দূর করার কথা। দ্বিতীয়ত, রাত 12টায় খুন করে তার 40 মিনিট পরে কোথা থেকে ওরা ফোন করলো? বাড়ির ফোন নিশ্চয়ই ব্যবহার করবে না। ফোনটা আছে বৈঠকখানায়, তার সামনেই শ্যামল শুয়ে আছে। বলতে পারো
ওদের কাছে সদর দরজার ডুপ্লিকেট চাবি আছে, তাতেই বাকি। অত রাত্রে পাবলিক টেলিফোন বুথ পাবে কোথায়? কোনো পেট্রোল স্টেশন বা ওষুধের দোকান থেকে অমন ভাষায় ফোন কি ওরা করতে পারে? ঠিক কথা, এভাবে আমরা ভাবিনি। ফলে ফোন করার উদ্দেশ্য আর কিছু। আমার সত্যই মনে হলো জয়দীপ ওইভাবে প্রমাণ রাখতে চেয়েছে যে সে রাত 12:40 দমদমের হোটেলে ছিল। জয়দীপ বুদ্ধিটা করেছিল ভালোই, কিন্তু সে একটি মাত্র ভুল করে ধরা পড়ে গেল। কি ভুল? আমাকে সে চিনতে পারেনি। সে স্বপ্নেও ভাবেনি যে পার্ক হোটেলে গিয়ে আমি রেজিস্টার দেখে আসব। নীলিমা বলে, কিন্তু আপনি আমাদের বিয়ের কথাটা কেমন করে জানলেন? আমি তো বলিনি। না, তুমি বলনি, বলেছিল জয়দীপই। সেটাও তার একটা চালে ভুল হয়েছিল। বাসু সাহেব চলে আসবার আগে নীলিমা তাকে জনান দিকে পাকড়াও করল। বলে, এটা একটা কথা ব্যারিস্টার সাহেব, আপনি বলেছিলেন আদালতে আমি প্রচণ্ড একটা লোকসানের মধ্যে পড়ব। ওটা আপনারও ভুল হয়েছিল। প্রেমে আমি অমন কিছু অন্ধ হয়ে যাইনি যে খুনি জেনেও জয়দীপকে আমি ক্ষমা করব। বাসু বললেন, সেই বিষয়ে আমার সন্দেহ ছিল নীলিমা। যতই আধুনিকা হও, তোমার রক্তে যে ভারতীয় নারীর ট্রেডিশন। ওটাও আপনার ভুল হয়েছে ব্যারিস্টার সাহেব। দস্যু রত্নাকরের সহধর্মিণীও ভারতীয় নারী। জয়দীপ যদি উত্তেজনায় বসে খুন করে বসত তাহলে আমি, কিন্তু সে তা করেছিল ঠান্ডা মাথায়, সুপরিকল্পিতভাবে। সে আমার ক্ষমা পাওয়ার যোগ্য ছিল কি? বাসু বললেন, থ্যাঙ্কস নীলিমা। বাই দ্য ওয়ে, তুমি শেষের কবিতা পড়েছ? হঠাৎ এ প্রশ্ন? শেষের কবিতার শেষ কবিতার মোদ্দা কথাটা কি বলতো? পরশুরামের মতে, উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। ঠিক কথা। ভগবানের কাছে প্রার্থনা করি অতঃপর তোমাদের জীবন শ্যামলে শ্যামল এবং নীলিমায় নীল হয়ে উঠুক। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।